আজকে আমরা ফোল্ড নিয়ে আলোচনা করব। ফোল্ড বা ভাঁজের বিভিন্ন টাইপস এবং ল্যান্ডফর্ম বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ফোল্ড বলতে কি বোঝাচ্ছে? ফোল্ড বলতে মানে ভূপৃষ্ঠের উপরে যে সংনমন বল বা সংকোচন বল বা কম্প্রেশনাল যে ফোর্সটা তৈরি হয়, তার প্রভাবে যখন ভূত্বকের যে শিলাস্তর, সেই শিলাস্তরে বিশেষত পাললিক শিলাটা বেশি ভাঁজপ্রাপ্ত হয় সহজেই। তো মূলত পাললিক শিলায় যে এক বা একাধিক বক্রতলের সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে ভাঁজ বা ফোল্ড। আর্থার হোমস তিনি বলছেন ফোল্ডিং means bucking, bending and contraction of rocks by a groups of very complex process। অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো একটা শিলা যখন সংকোচনজনিত কারণে বিভিন্ন বেঁকে যায় বা সেটা বাকিং হয়, সেটাই হচ্ছে তোমার বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফোল্ড। তো ফোল্ড বা ভাঁজ, যেটা ফোল্ডের মেইন যে বৈশিষ্ট্য হচ্ছে তোমার ভূ আলোড়নের ফলে সংকোচন প্রসারণ জনিত কারণেই মূলত এই ধরনের ভাঁজের সৃষ্টি হয়। মূলত সংনমন বলের ফলে যে সংকোচন সৃষ্টি হয় সেটার ফলে এই ভাঁজগুলো সৃষ্টি হয়। আর মূলত এই ভাঁজের ফলে বিভিন্ন ভঙ্গিল পর্বত পরবর্তীকালে সৃষ্টি হয়। তো অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কিন্তু ভাঁজ সৃষ্টি হয়। ভাঁজ, চ্যুতি, তারপরে ভূমিকম্প, আগ্নেয়চ্ছাদ সমস্ত বিষয়গুলো কিন্তু অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কিন্তু সৃষ্টি হয়। তো এই যে ভাঁজ ব্যাপারটা, এটা মূলত পাললিক শিলাস্তরে হয়। পাললিক শিলাস্তরে লক্ষ্য করা যায়। পাললিক শিলাস্তরে 10 থেকে 100 কিলোমিটার চওড়া পর্যন্ত ভাঁজ দেখা যেতে পারে। আর আগ্নেয় পাললিক শিলার ক্ষেত্রে কয়েক মিলিমিটার থেকে কয়েকশো মিটার চওড়া পর্যন্ত ভাঁজ দেখা যেতে পারে। তো যাই হোক, বিভিন্ন ভাঁজের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এক বা একাধিক বক্রতল মূলত পাললিক শিলাস্তরে সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ভাঁজ। পাললিক শিলায় ভাঁজ সৃষ্টি হলে তার যে বিস্তৃতি সেটা অনেকটা বেশি থাকে। তো এবারে আমরা মেকানিজম অফ ফোল্ডিং, অর্থাৎ ভাঁজ কিভাবে সৃষ্টি হয় বা ভাঁজ সৃষ্টির পদ্ধতিটা কি। ভাঁজ সৃষ্টির পদ্ধতি বা প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে কিভাবে ভাঁজটা সৃষ্টি হয়। প্রধানত হরাইজন্টাল স্ট্রেস বা পীড়ন, মানে একটা চাপ বা একটা পীড়ন লক্ষ্য করা যায়। এবং আরেকটা হচ্ছে তোমার কম্প্রেশনাল ফোর্স বা সংনমন বল। এই সংনমন বল বা কম্প্রেশনাল ফোর্স এবং হরাইজন্টাল স্ট্রেস বা অনুভূমিক পীড়ন, তো এই দুটোর মাধ্যমে কিন্তু ভাঁজটা সৃষ্টি হয়। এবং ভাঁজ সৃষ্টির প্রাথমিক যে শর্ত সেটা হচ্ছে তোমার ডি ফরমেশন, অর্থাৎ বিরূপণ বলে একটা কথা রয়েছে। এটার মাধ্যমে ভাঁজটা মূলত সৃষ্টি হয়। তো এই শিলাস্তর একটা বিরূপণ বা একটা ডিফরমেশন যখন সৃষ্টি হয়, তখন শিলাস্তরটা সহজেই ভাঁজপ্রাপ্ত হয়। এবং সহজেই সব শিলা যে ভাঁজপ্রাপ্ত হবে তা নয়। কিছু কিছু শিলা আছে, মানে দৃঢ় শিলা, যেটা শক্তপোক্ত শিলা, যেটা মূলত এই হরাইজন্টাল স্ট্রেস এবং কম্প্রেশনাল ফোর্সটাকে সহ্য করতে পারে। তো সেটা সহজে ভাঁজপ্রাপ্ত হয় না। মানে যে শিলাটা সহ্য করতে পারবে এই দুটো বিষয়, হরাইজন্টাল স্ট্রেস এবং কম্প্রেশনাল ফোর্সটা সহজে সহ্য করতে পারবে, সেই শিলাটা সহজে ভাঁজপ্রাপ্ত হবে না। এবং সেই শিলাটাকে বলা হচ্ছে কম্পিটেন্ট রক। কম্পিটেন্ট রক অর্থাৎ দৃঢ় শিলা। এবং যে শিলাটা এই হরাইজন্টাল স্ট্রেস বা কম্প্রেশনাল ফোর্স এগুলো সহ্য করতে পারবে না বা এগুলো সহ্য ক্ষমতা নেই যে শিলাটা, সেই শিলাটাকে বলা হবে ইন ইনকম্পিটেন্ট রক, অর্থাৎ অদৃঢ় শিলা। অদৃঢ় শিলা যে শিলাটা এই সমস্ত সংনমন বল বা পীড়নটা, অনুভূমিক পীড়নটা সহ্য করতে পারবে না। এবং এই যে ইনকম্পিটেন্ট রকটা, এটা কিন্তু সহ্য করতে পারবে না বলে এটা কিন্তু সহজেই ভাঁজপ্রাপ্ত হবে। তো যাই হোক, এভাবে শিলা ভাঁজপ্রাপ্ত হয় এবং ভাঁজপ্রাপ্ত হয়ে গিয়ে বিভিন্ন তোমার ক্রিস্ট এবং ট্রাফ বা শীর্ষ খাতের সৃষ্টি হয়, ঊর্ধ্ববঙ্গ অধোবঙ্গ সৃষ্টি হয়, বিভিন্ন ভাঁজগুলো সৃষ্টি হয়। তো ভাঁজ সৃষ্টির যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, দেখো, ফ্লেক্সিং ফোল্ডিং একটা পদ্ধতি বা ফ্লেক্সার ভাঁজ পদ্ধতি। ফ্লেক্সার কথার অর্থ হচ্ছে তোমার বক্রন বা বাঁকা। তো এটাকে বাংলাতে করলে বক্রন ভাঁজ পদ্ধতি বলা হচ্ছে। তো বক্রন ভাঁজ পদ্ধতিটা কি? এখানে শিলাস্তরে যখন একটু ভাঁজ সৃষ্টি হয়, উপরের শিলাস্তরের উপরের অংশে টান সৃষ্টি হবে এবং নিচের অংশে একটা সংকোচন সৃষ্টি হবে। মানে উপরে একটা টেনশনাল ফোর্স এবং নিচে থাকবে কম্প্রেশনাল ফোর্স। তো এই টানের ফলে দেখা যাচ্ছে যে এই পরবর্তী অংশে, এটার থেকে যদি আমরা এইটাই দেখি,
তাহলে দেখা যাবে টানের ফলে উপরের দিকে কিছু এরকম ফাটলের সৃষ্টি হলো এবং নিচের দিকে এই সংনমন জনিত বা সংকোচন জনিত বলের ফলে কিছুটা কুঞ্চন বা কিছুটা ভাঁজ মানে ভাঁজ খেয়ে গেল বা কুচকে গেল বলা যেতে পারে, এবং কিছুটা শিলা বাইরে বেরিয়ে আসবে এরকম কুচকে গিয়ে, এটা এরকম একটা আকৃতি প্রাপ্ত হবে, উপরের দিকে ফাটল সৃষ্টি হবে এবং নিচে কুচকে গিয়ে কিছুটা অংশ বাইরে বেরিয়ে আসবে। তো এইভাবে করেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাঁজগুলো কিন্তু এইভাবেই সৃষ্টি হয়, বা এটাকে বলা হচ্ছে ফ্লেক্সার ভাঁজ পদ্ধতি। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে ভাঁজের নিচের দিকটা সংকোচনের ফলে ফাটলগুলি এমন ভাবে বিন্যস্ত হয়, শিলাস্তর আরো কম জায়গা জুড়ে অবস্থান করে নিচের দিকটায়, আর উপরের দিকটা টানের ফলে শিলাস্তরটা প্রসারিত হচ্ছে, উপরের দিকে বেশি জায়গা জুড়ে অবস্থান করছে। এভাবেই কিন্তু ফ্লেক্সার ফোল্ডিং মেথডটা এইভাবেই রয়েছে। তারপরে যেটা রয়েছে দেখো শিয়ার ফোল্ডিং। শিয়ার কথার অর্থ হচ্ছে ছিন্ন, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। একটা শিলাস্তর ধরো অনেকটা খণ্ডে এইভাবে ভাগ হয়ে যায়, এই মাঝে মাঝে এই যে ফাটল সৃষ্টি হয় বিভিন্ন শিলাস্তর গুলো, এবং এই ফাটল বরাবর যখন এই যে দেখা যাচ্ছে শিলাস্তরের একাধিক সমান্তরাল ফাটল বরাবর যখন বিচ্ছিন্ন যে খণ্ডগুলো দেখা যায়, মাঝের অংশের উপরের দিকে থেকে গেল, দুই পাশের গুলো নিচের দিকে নেমে গেল, এরকম যদি আকৃতি প্রাপ্ত হয়, বা মাঝেরটা বেশি নিচের দিকে বসে গেল, দুপাশের খণ্ডগুলো উপরের দিকে থেকে গেল, তো এইভাবে করে এইভাবে একটা মানে ভাঁজ সৃষ্টি হতে পারে, এইভাবে করে একটা ভাঁজের আকৃতি প্রাপ্ত হতে পারে। বা নিচেরটা যদি এরকম তোমার উপরে নিচে বসে যায়, বা মাঝেরটা নিচে বসে যায়, উপরে দুই পাশের গুলো যদি একটু উপরে উঠে যায়, এরকম একটা অর্ধভঙ্গর আকৃতির একটা ভাঁজ সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এটাকে বলা হচ্ছে শিয়ার ফোল্ডিং। তারপরে যেটা রয়েছে দেখো ফ্লো ফোল্ডিং। ফ্লো ফোল্ডিং এর মধ্যে কি হয়, তোমার যে নমনীয় শিলাগুলো রয়েছে, মানে অদৃঢ় শিলা যেটাকে বললাম আমরা, ইনকম্পিটেন্ট যে রক গুলো, অর্থাৎ নমনীয় শিলা, যেটা খুবই কোমল শিলা আর কি, তুলনামূলক ভঙ্গুর টাইপের হয় বা দুর্বল টাইপের হয়। তো এই অদৃঢ় শিলাগুলো যখন তোমার তরল পদার্থের মধ্যে যখন আচরণটা করে, তখন কি হয়, সংকোচন, পার্শ্বচাপ এগুলো বেশি মাত্রায় প্রযুক্ত হয়, এবং তার ফলে একটা বক্রতল বা একটা ঢেউ প্রবাহ সৃষ্টি হয়, যেটা কি আমরা কিন্তু ভাঁজ হিসাবে চিহ্নিতকরণ করে থাকি। তো যাই হোক, ভাঁজের বিভিন্ন অংশগুলো রয়েছে, ভাঁজের বাহু রয়েছে, তারপরে ভাঁজের এই যে বাহু রয়েছে, এটা হচ্ছে ভাঁজের বাহু, এটা ধরো ভাঁজ প্রাপ্ত হচ্ছে, এখানে বক্রতা বেশি হচ্ছে, দুটো বাহু হচ্ছে, এটা হচ্ছে শীর্ষদেশ, এটা হচ্ছে তোমার ক্রেস্ট বা শীর্ষদেশ, পাদদেশটাকে আমরা বলছি তোমার ট্রাফ বা পাদদেশ। তো এইভাবে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, বাহু বা লিম্ব রয়েছে, এইগুলো বিষয়গুলো রয়েছে। তো এবারে আমরা যেটা আলোচনা করব দেখো, টার্মিনোলজি রিলেটিং টু ফোল্ড, অর্থাৎ ভাঁজের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত পরিভাষাগুলো রয়েছে, এই পরিভাষাগুলো এক এক করে আমরা আলোচনা করব। তো আরেকটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা ক্লাসে যারা রয়েছে আজকে। ঠিক আছে, দেখো আমরা তাহলে বিভিন্ন পরিভাষাগুলো আলোচনা করব। প্রথমত ডিপ। ডিপ কথার অর্থ হচ্ছে নতি। নতি কি, শিলাস্তরের ঢালটা বোঝানোর জন্য কিন্তু নতিটা ব্যবহার করা হয়। নতি শব্দটা মূলত শিলাস্তরের ঢাল ঢাল বোঝানোর জন্য নতি শব্দটা ব্যবহার করা হয়। এটাকে আমি সহজভাবে যদি বলি, শিলার যে একটা স্তরায়ন তল থাকে, এই স্তরায়ন তলটা, এটা ধরো এই যে এইভাবে শিলাটা রয়েছে, এই যে টোটাল যে তলটা এইভাবে রয়েছে, এই টোটাল এই তলটাকে আমরা বলবো স্তরায়ন তল। এই যে টোটাল যে তলটা, এটাকে আমরা বলবো স্তরায়ন তল। এই স্তরায়ন তলটা আমরা একটা অনুভূমিক তল আমরা কল্পনা করি। অনুভূমিক তলটা ধরো মূলত এই বরাবর থাকে, এই বরাবর একটা অনুভূমিক তল থাকে। এই অনুভূমিক তলটা স্তরায়ন তলের সঙ্গে যে কোণটা সৃষ্টি করে, সেটা কি আমরা বলবো নতি। অর্থাৎ স্তরায়ন তল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ সৃষ্টি করে, সেটাকে আমরা বলবো নতি। তো এই নতির মানটা কৌণিক মান যেহেতু, সুতরাং ডিগ্রিতে প্রকাশ করা হবে, কত ডিগ্রি নতির পরিমাণ। শিলাস্তরের নতির সর্বনিম্ন পরিমাণ 0 ডিগ্রি এবং সর্বোচ্চ নতি মূলত 90 ডিগ্রি হয়, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই নতির পরিমাণটা হয়। এবং এটা মূলত 90 ডিগ্রির কম পরিমাণ যে কোণগুলো, সেটাকে আমরা সূক্ষ্ম কোণ বলে থাকি। সুতরাং নতির মানটা কিন্তু সূক্ষ্ম কোণেই হয়, নতির মানগুলো সূক্ষ্ম কোণেই হয়। এবং এই নতিটা যে পরিমাণটা, অ্যামাউন্ট অফ ডিপ, এটা কিন্তু ডিগ্রিতে প্রকাশ করা হয়, ডিগ্রি ইউনিটে প্রকাশ করা হয়। এবং নতির যে দিকটা, অর্থাৎ ডিরেকশন অফ ডিপ, ডিরেকশন অফ ডিপ যেটা, এটা কিন্তু তোমার মানে কোন দিকে নতিটা আর কি, উত্তর দিকে না উত্তর পূর্ব দিকে, এরকম একটা দিক হিসাবে প্রকাশ করা হয়। সুতরাং আমরা বলতে পারি নতি হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি, স্কেলার রাশি, দুই ধরনের রাশি থাকে। তো নতিটা আমরা ভেক্টর রাশি বলবো, কারণ হচ্ছে এর
তোমার পরিমাণটাও আমরা মেজারমেন্ট করতে পারি, আর দিক বা অভিমুখ কোন দিকে সেটাও কিন্তু আমরা বলতে পারি। সুতরাং নতি বলবো আমরা ডিপ, বা নতি হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এবারে আমরা নতির আবার দুটো টাইপ আছে, সেই টাইপটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, ট্রু ডিপ আর হচ্ছে অ্যাপারেন্ট ডিপ। প্রথমত ট্রু ডিপ অ্যাপারেন্ট ডিপ, এই বিষয়গুলো আমরা জিওলজিক্যাল ম্যাপ প্র্যাকটিক্যাল করতে গিয়ে, জিওলজিক্যাল ম্যাপ প্র্যাকটিস করতে গিয়ে তখন আমরা এগুলো জানি, বা বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি শিখেছি জিওলজিক্যাল ম্যাপ পড়ে গিয়ে। তো দেখো, ট্রু ডিপ ব্যাপারটা কি? ট্রু ডিপ বা প্রকৃত নতি হচ্ছে শিলাস্তর তো হেলানো থাকবে, হেলানো না থাকলে তো নতি সৃষ্টি হবে না। তো হেলানো স্তরান্তল যেদিকে সব থেকে বেশি ঢালু সেই দিকে যদি আমি নতির পরিমাপ করি, সেটা হচ্ছে ট্রু ডিপ। আর শিলাস্তরটা যেদিকে ঢালু সেই দিকে না করে আমি যদি অন্য কোনো দিকে আমি যদি নতির পরিমাপ করি, তাহলে সেইটাকে বলা হবে অ্যাপারেন্ট ডিপ। হ্যাঁ, ট্রু ডিপ বা প্রকৃত নতি, অ্যাপারেন্ট ডিপ বা আপাত নতি। তো যাই হোক, এবারে আমরা যেটা দেখবো স্ট্রাইক। স্ট্রাইক কথার অর্থ হচ্ছে আরাম, এই সরি আয়াম। স্ট্রাইক কথার অর্থ হচ্ছে আয়াম। তো স্ট্রাইক লাইন হচ্ছে আয়াম রেখা, স্ট্রাইক মানে হচ্ছে আয়াম। তো আয়াম কাকে বলে? আয়ামটা হচ্ছে, দেখো, আয়ামটা হচ্ছে কোনো ঢালু শিলাস্তরে যে কোনো অনুভূমিক রেখা, যে কোনো অনুভূমিক রেখাকে আমরা আয়াম বলতে পারি। কোনো ঢালু শিলাস্তরের উপরে যে কোনো অনুভূমিক রেখাটাকে আমরা কিন্তু আয়াম বলতে পারি। তো দেখো, আয়ামটা এই যে এই বরাবর এখানে আয়াম রয়েছে, এখানে একটা আয়াম রয়েছে, এরকম বিভিন্ন আয়াম কিন্তু থাকতে পারে। কোনো ঢালু শিলাস্তরের উপরে মানে একাধিক আয়াম সৃষ্টি হতে পারে। যে কোনো অনুভূমিক রেখাটাকে আমরা কিন্তু আয়াম হিসেবে বলবো। তো যাই হোক, একটা শিলাস্তরের উপরে কিন্তু অসংখ্য আয়াম সৃষ্টি হতে পারে। আর প্রতিটা যে আয়ামটাকে মানে উচ্চতা অনুযায়ী আমরা কিন্তু আলাদা আলাদা নামে চিহ্নিতকরণ করতে পারি। হ্যাঁ, যেমন ধরো 25 মিটার আয়াম, 75 মিটার আয়াম। আমরা যখন জিওলজিক্যাল ম্যাপ প্র্যাকটিস করেছিলাম তখন দেখবে ওখানে বিভিন্ন কন্টুর গুলো থাকে, সমোন্নতি রেখাগুলো থাকে, সমোন্নতি রেখার মানগুলো থাকে। ওই সমোন্নতি রেখার উপর বেস করে আমরা কিন্তু দুটো স্ট্রাইক লাইন টানি। স্ট্রাইক লাইন না টানলে কিন্তু আমাদের ওই ডিপটা আমরা পাবো না। ওই ডিপ পাওয়ার জন্য দুটো স্ট্রাইক লাইন বা আয়াম রেখা টেনে তারপরে সেটার উপর বেস করে কিন্তু আমরা প্রোফাইল আঁকতাম জিওলজিক্যাল ম্যাপ যখন আমরা করতাম। তো এটা হচ্ছে আয়াম বা স্ট্রাইক। তো তারপরে যে বিষয়টা রয়েছে, দেখো, বেডিং প্লেন। বেডিং প্লেন কথার অর্থ হচ্ছে স্তরান্তল। একটা শিলাস্তরের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা স্তর রয়েছে। দেখো, একটা শিলার মধ্যে বিভিন্ন আলাদা আলাদা স্তর রয়েছে, শিলাস্তর বা বেড রয়েছে। তো দুটো বেডের মাঝের যে প্লেনটা, মাঝের যে সারফেসটা বা তলটা, সেটা কি আমরা বলছি বেডিং প্লেন। অর্থাৎ একটা শিলাস্তর অন্য শিলাস্তরের সঙ্গে যে তলের মাধ্যমে যুক্ত থাকে। এই যে মাঝখানে যেটা রয়েছে, মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এইখানেই যে মানে তলটা রয়েছে, এটাই হচ্ছে স্তরান্তল। মূলত পাললিক শিলাস্তরে যেহেতু বিভিন্ন স্তরে স্তরে ভাগ থাকে, পাললিক শিলাতেই কিন্তু এরকম একটা স্তরান্তল লক্ষ্য করা যায়। তারপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে তোমার জয়েন্ট। জয়েন্ট কে বাংলাতে আমরা সন্ধি বা দারণ বলে থাকি। প্রচন্ড চাপের জন্য স্তরান্তলের সঙ্গে সমকোণে যে ফাটলগুলো সৃষ্টি হয় সেটা কি আমরা বলছি জয়েন্ট। তো স্তরান্তলগুলো রয়েছে এটার সঙ্গে সমান্তরাল, এখানে একটা ফাটল, এখানে একটা ফাটল। তো এরকম যদি একাধিক ফাটলগুলো সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেইটাকে আমরা, সেই একাধিক ফাটলগুলো সৃষ্টি হলে সেটাকে, ধরো এখানে একটা ফাটল তৈরি হলো, ওখানে একটা ফাটল তৈরি হলো, এরকম যদি অসংখ্য ফাটল সৃষ্টি হয়, তাহলে সেইগুলোকে আমরা বলবো জয়েন্ট, বা সেটাকে আমরা বলবো জয়েন্ট। ঠিক আছে। তারপরে যে বিষয়টা রয়েছে ক্র্যাক বা ফাটল। ক্র্যাক বা ফাটলটা সমান্তরালে সৃষ্টি হবে না, এই যে বেডিং প্লেনে সমান্তরালে না হয়ে বিভিন্ন ভাবে কিন্তু ফাটলটা হতে পারে। তো এই যে বিভিন্ন ভাবে কিন্তু ফাটলটা তৈরি হতে পারে। এই মানে কোনাকুনি তির্যক ভাবে হোক, বা সোজা হোক, বা এরকম তির্যক ভাবে হোক। সোজা যে ফাটলগুলো তৈরি হবে বলতে স্তরান্তলে সমান্তরালে মানে সমকোণে আর কি, লম্বালম্বি উলম্ব ভাবে, সেটা হচ্ছে তোমার সন্ধি বা দারুণ বা জয়েন্ট। আর যেটা বিভিন্ন ভাবে ফাটলটা সৃষ্টি হবে বা ফাঁকটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে ক্র্যাক বা ফাটল। এটা মূলত বেশি ফাঁক সৃষ্টি হবে, বেশি মাত্রায় ফাঁক সৃষ্টি হবে, এবং পীড়নের যে মাত্রা, স্ট্রেস যে ব্যাপারটা থাকে, স্ট্রেস যে ফোর্সটা, সেটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে এখানে শিলাস্তরে বিভিন্ন ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হয়। আর শিলার যে অংশটা উপরের দিকে উন্মুক্ত অবস্থায় থাকে, এই যে অংশটা উপরের দিকে রয়েছে, উপরের অংশটা, এটাকে বলা হচ্ছে তোমার উদ্ভেদ বা আউটক্রপ। অর্থাৎ শিলাস্তরের যে অংশটা ভূপৃষ্ঠে উন্মুক্ত অবস্থায় থাকে বা ভূপৃষ্ঠে এক্সপ্লোজড অবস্থায় থাকে, সেটা বা বেরিয়ে থাকে, সেটাকে আমরা বলছি উদ্ভেদ বা আউটক্রপ।
তারপরে যে ব্যাপারটা রয়েছে দেখো, স্ট্রাইক ডিরেকশন, অর্থাৎ আয়ামের দিক, অর্থাৎ যে দিক বরাবর ভাঁজটা বিস্তৃত রয়েছে সেই দিকটাকে আমরা বলবো আয়ামের দিক। তারপরে যে রয়েছে আয়াম লাইন, অর্থাৎ আয়াম রেখা, যে রেখা বরাবর একটা কাল্পনিক অনুভূমিক তলের সঙ্গে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরটা ছেদ করে সেই রেখাটাকে আমরা আয়াম রেখা বলবো। অর্থাৎ এই যে এটা ধরো আয়াম, আয়াম যে কোনো কোনটাকে আমরা আয়াম বলবো, এটা শিলাস্তরটা ধরো এরকম বিভিন্ন যে রেখাগুলো, কাল্পনিক অনুভূমিক রেখাগুলো মূলত আয়াম রেখা একই ব্যাপার। তো যে রেখা বরাবর একটা কাল্পনিক অনুভূমিক তলের সঙ্গে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরটা ছেদ করবে। তো অনুভূমিক তল ধরে এইখানে একটা অনুভূমিক তল রয়েছে, এটা একটু বিষয়টা দেখাই। ধরা যাক এইখানে একটা অনুভূমিক তল রয়েছে, এরকম করে একটা অনুভূমিক তল রয়েছে। তো এই অনুভূমিক তলটা কি হবে? অনুভূমিক তলটা ধরো এই রেখা বরাবর, কিন্তু এই রেখা বরাবর শিলার স্তরায়ন তলের সঙ্গে মিলিত হচ্ছে অনুভূমিক তলটা। তো এইটাকে কিন্তু আয়াম বলা হবে। আর এই অনুভূমিক তলটা আমরা যদি উপরের এই অনুভূমিক তলটা কল্পনা করি, অনুভূমিক তলটা শিলার যে স্তরায়ন তল রয়েছে, এই বরাবর শিলার স্তরায়ন তল রয়েছে, স্তরায়ন তলের সঙ্গে যে কোণটা তৈরি করবে সেই কোণটাকেই বলা হবে নতি। তো তারপরে আরো কতগুলো বিষয় রয়েছে ভাঁজের ক্ষেত্রে, দেখো আরো কতগুলো বিষয় রয়েছে। কি কি বিষয়? আচ্ছা, আরো কতগুলো বিষয় রয়েছে দেখো। আচ্ছা, এবারে আমি পরের বিষয়ে চলে যাব। ফোল্ড এক্সিস, এক্সিয়াল প্লেন, অর্থাৎ ভাঁজের অক্ষ এবং অক্ষতল। অক্ষ কাকে বলে? অক্ষ হচ্ছে ভাঁজের যে অংশটি, এই যে এইটা হচ্ছে তোমার অক্ষ। ভাঁজের এই যে এই অংশটা, ভাঁজের শিলাস্তরের বাঁকের মাঝ বরাবর যেটা প্রসারিত হয় যে অংশটা, সেটা হচ্ছে অক্ষ। আর এই অক্ষ বরাবর যে রেখাটা আমরা কল্পনা করি, ধরো এই বরাবর যে এরকম রেখাটা রয়েছে, এটাকে আমরা অক্ষরেখা বলতে পারি। আর এই অক্ষরেখা বরাবর যে তলটা রয়েছে, মাঝ বরাবর যে তলটা রয়েছে আর কি, এই যে তলটা রয়েছে, এই তলটাকে, এই যে ডট ডট দিয়ে যে তলটা চিহ্নিতকরণ করা হয়েছে, তলটাকে বলা হচ্ছে অক্ষতল বা এক্সিয়াল প্লেন। আর ভাঁজের যে মানে ভাঁজের বিভিন্ন বাহুগুলো রয়েছে, একটা বাহু, একটা বাহু, এখানে তো কতগুলো বিষয় রয়েছে। ভাঁজের গ্রন্থি বিন্দু বলে একটা বিষয় রয়েছে, যেটাকে আমরা বলছি তোমার হিঞ্জ। আর গ্রন্থি রেখা, ভাঁজের যে বিন্দুতে শিলাস্তরের বক্রতাটা সব থেকে বেশি, এই বিন্দুটাকে বলা হবে গ্রন্থি বিন্দু বা হিঞ্জ। ঠিক আছে, যেখানে বক্রতাটা বেশি হয়। আর আরেকটা বিষয় রয়েছে, এই যে বক্রতাটা বেশি যে বিন্দুগুলোতে, সেই বিন্দুগুলো যদি আমি এইভাবে যোগ করি, তাহলে যে রেখা পাবো সেটাকে বলা হচ্ছে গ্রন্থি রেখা। এই বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রন্থি রেখা। তো আরেকটা বিষয় যেটা রয়েছে, অনেক সময় একটা নির্দিষ্ট বিন্দুতে বক্রতা বেশি না হয়ে একটা নির্দিষ্ট অঞ্চল বরাবর কিন্তু এই বক্রতাটা বেশি হয়, তখন সেইটাকে আমরা হিঞ্জ জোন বলে চিহ্নিতকরণ করে থাকি। অর্থাৎ গ্রন্থি বলয় এরকম নামকরণ করা হয়েছে, একটা নির্দিষ্ট জোনের মধ্যে বক্রতাটা বেশি হয়। তো যাই হোক, যে রেখা দিয়ে আমরা গ্রন্থি বিন্দু, দুটো গ্রন্থি বিন্দু দেখা যাচ্ছে, এখানে একটা ভাঁজ রয়েছে, এরকম একটা ভাঁজ রয়েছে, আবার এইদিকে একটা ভাঁজ রয়েছে, তো এই একটা গ্রন্থি বিন্দু, এদিকে একটা গ্রন্থি বিন্দু, এবং এই দুটো গ্রন্থি বিন্দুকে যে রেখা দ্বারা আমি যোগ করব, সেই রেখাটাকে কি বলা হবে? সেই রেখাটাকে বলা হবে তোমার গ্রন্থি রেখা বা হিঞ্জ লাইন। হ্যাঁ, মানে শিলাস্তরে যে বক্রতাগুলো রয়েছে, যে বিন্দুগুলোতে বক্রতা সব থেকে বেশি, সেই বিন্দুগুলোকে যোগ করলে কিন্তু এরকম একটা হিঞ্জ লাইন বা গ্রন্থি রেখা পাবো। ধরো এই যে এখানে বক্রতা বেশি, আবার এই জায়গাটায় বক্রতা বেশি, এই দুটো বিন্দুকে যোগ করে এরকম কিন্তু তোমার গ্রন্থি রেখা বা হিঞ্জ লাইন আমরা পেয়েছি। তো ভাঁজের বিভিন্ন জ্যামিতিক উপাদানগুলো আমরা পেলাম। এবারে আমরা আলোচনা করব কজেস অফ ফোল্ডিং, অর্থাৎ ভাঁজ সৃষ্টির কারণ সমূহ। তাহলে ভাঁজ সৃষ্টির মূলে বিভিন্ন কারণগুলো রয়েছে, প্রধানত পার্শ্বচাপের ফলেই কিন্তু মূলত ভাঁজটা সৃষ্টি হয়। পার্শ্বচাপের ফলেই মূলত ভাঁজটা সৃষ্টি হয়। আরো বিভিন্ন কারণগুলো রয়েছে। তো প্রথমত অনুভূমিক যে পার্শ্বচাপ বা হরাইজন্টাল কম্প্রেশন, অনুভূমিক যে সংকোচন বা সংনমন যাই বলি না কেন, তো এইটার ফলে মূলত ভাঁজ সৃষ্টি হয়। এবং এর মধ্যে দুটো কারণ রয়েছে, একটা হচ্ছে টেকটনিক প্লেট মুভমেন্ট, একটা রয়েছে পেনেট্রেশন অফ প্লেট, অর্থাৎ প্রথমত ভূগাঠনিক পাত সঞ্চালন। পাত সঞ্চালন বা প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী আমরা কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট উভয় ধরনের প্লেটের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এই ধরনের ভাঁজ সৃষ্টি হতে পারে। যেমন দুটো চলমান মহাদেশীয় পাত যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন সে অভিসারী পাত সীমান্ত অঞ্চলে উভয় পাতের মধ্যবর্তী যে অগভীর সমুদ্র থাকে, সমুদ্রের মধ্যে যে পাললিক শিলাটা থাকে, সেই পাললিক শিলাস্তরে
পার্শ্বচাপের ফলে দুই দিক থেকে যখন চাপ ক্রিয়েট হয়, যেমন আমাদের টেথিস সাগরে পলি সঞ্চিত হয়ে গিয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, এরকম দুই পাশ থেকে পার্শ্বচাপের ফলে দুটো মহাদেশীয় প্লেট পাশাপাশি আসলে অভিসারী পাত সীমানা বরাবর এরকম কিন্তু হতে পারে। তারপরে যেমন বিভিন্ন যে ভঙ্গিল পর্বতগুলো হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে, আবার অভিসারী পাত সীমানায় মূলত ভাঁজটা সৃষ্টি হয়। আরেকটা যেটা রয়েছে তোমার ওই পেনিট্রেশন প্লেট অর্থাৎ পাতের অনুপ্রবেশ। ধরো দুটো প্লেট আছে, একটা ওসিয়ানিক প্লেট, একটা কন্টিনেন্টাল প্লেট। তো সেক্ষেত্রে দেখা যাবে ওসিয়ানিক প্লেটটার যে ডেন্সিটি সেটা কন্টিনেন্টাল প্লেট অপেক্ষা অনেকটা বেশি হবে। তো তার জন্য দেখা যাবে যে হালকা মহাদেশীয় পাতের নিচে ভারী মহাসাগরীয় বা সামুদ্রিক পাতটা প্রবেশ করবে, এবং এই অভিসারী পাত সীমানার একটা সাবডাকশন জোন তৈরি হবে। সেই সাবডাকশন জোনের উপরে যে পাললিক শিলাটা থাকবে সেটা ভাঁজ খেয়ে গিয়ে কিন্তু এরকম ভঙ্গির পর্বত সৃষ্টি হতে পারে। যেমন রকি আন্দিজ, এই যে পর্বতগুলো উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এগুলো মূলত এই পেনেট্রেশন অফ প্লেটের ফলে বা পাতের অনুপ্রবেশের ফলে কিন্তু সাবডাকশন জোনের যে পলল রাশি সেটা কুচকে গিয়ে ভাঁজ সৃষ্টি হয়। আর তোমার হিমালয় পর্বতের ক্ষেত্রে দেখা যায় দুটোই মহাদেশীয় পাত, এবং দুটো মহাদেশীয় পাতের মধ্যে এখানে কোনো সাবডাকশন জোন তৈরি হয় না। তো মাঝখানের যে টেথিস সাগর বা যে কোনো সাগরের পলল রাশি সঞ্চিত হয়ে গিয়ে কিন্তু এরকম ভাঁজ সৃষ্টি হয়। তো এবারে পরের যে কারণটা রয়েছে দেখো, ফোল্ডিং ডিউ টু আপওয়ার্ড কম্প্রেশন, অর্থাৎ ঊর্ধ্বমুখী চাপের ফলে। ঊর্ধ্বমুখী চাপটা কিভাবে তৈরি হয়? ঊর্ধ্বমুখী চাপটা প্রথমত লাভা প্রবাহের মাধ্যমে তৈরি হতে পারে। কেমন? ভূ অভ্যন্তর থেকে যখন উত্তপ্ত গলিত ম্যাগমা প্রচন্ডভাবে উপরে প্রচন্ড বেগে যখন উপরে আসার চেষ্টা করে, তখন উপরের যে শিলাস্তরটা থাকে, উপরের শিলাস্তর একটা চাপ সৃষ্টি করে। তখনই কিন্তু উপরের শিলাস্তরে ভাঁজ প্রাপ্ত হয়। তারপরে যেটা রয়েছে সল্ট ক্রিস্টালাইজেশন, অর্থাৎ লবণের মানে কেলাসে রূপান্তরকরণ। অর্থাৎ ভূ অভ্যন্তরে দীর্ঘদিন ধরে যদি ধরো খনিজ লবণটা সঞ্চিত থাকে, তার ফলে সেটা খনিজ লবণটা কেলাসে রূপান্তরিত হয়ে গেলে উপরের যে শিলাস্তর সেটা একটা চাপ ক্রিয়েট করবে, তার ফলে কিন্তু শিলাস্তরে ভাঁজ তৈরি হতে পারে। তারপরে ইগনিয়াস ইন্ট্রাশন, অর্থাৎ আগ্নেয় অনুপ্রবেশ। প্রচন্ড ভূ আন্দোলনের ফলে পাললিক শিলাস্তরের নিচে অনেক সময় আগ্নেয় উদ্বেগ ঘটে। আগ্নেয় উদ্বেদী যে শিলাটা বা উদ্বেদী বিভিন্ন আগ্নেয় ব্যাপারটা থাকে, তো সেটার ঊর্ধ্বমুখী চাপের ফলেও কিন্তু শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হতে পারে। যেমন গম্বুজাকৃতির ল্যাপোলিথ, ব্যাথোলিথ, এগুলোর মাধ্যমে কিন্তু এই ধরনের ভাঁজ সৃষ্টি হতে পারে। তো এখানে আমরা অভিসারী পাত সীমানায় কিভাবে এই যে সাবডাকশন জোনটা রয়েছে এই অঞ্চলটায় কিভাবে বিভিন্ন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে ছবিতে দেখানো হয়েছে। আবার অভিসারী পাত সীমানার ক্ষেত্রে দুটো মহাদেশীয় প্লেট মাঝখানে ধরো এরকম মহিখাত রয়েছে, জিওসিনক্লাইন বা মহিখাত, তার মধ্যে যে পলল রাশি সেটা ভাঁজ খেয়ে গিয়ে এরকম টেথিস সাগরের পলি সঞ্চিত হয়ে গিয়ে এরকম একটা হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল আমরা জানি। তো তারপরে দেখো আদার কজেস অফ ফোল্ডিং, অর্থাৎ আরো যে সমস্ত কারণগুলো রয়েছে, এই কারণগুলোর মধ্যে রয়েছে দেখো হেটেরোজিনিয়াস ফ্লো, অর্থাৎ বিষম প্রবাহ। ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন উত্তপ্ত তরল ম্যাগমাটা বাইরে বেরিয়ে এসে মানে লাভা রূপে যখন প্রবাহিত হয়, ওই লাভার মধ্যে বিভিন্ন ধরনের খনিজ থাকে, এবং এই খনিজ পদার্থগুলো বিভিন্ন গতিতে, প্রত্যেকটা খনিজের আলাদা আলাদা মোশন থাকে, ঠিক আছে, বিভিন্ন গতিতে এগোতে থাকে। এইভাবে এগোতে এগোতে একটা মানে লাভা শিলার একটা বিষম প্রবাহ বা একটা হেটেরোজিনিয়াস একটা ফ্লো তৈরি হয়। এইভাবে কিন্তু মানে কোথাও বেশি মাত্রায় চাপ, কোথাও কম মাত্রায় চাপ, এভাবে ভাঁজের সৃষ্টি হয় আর কি। তারপরে যেটা রয়েছে তোমার থার্মাল কন্ট্রাকশন, অর্থাৎ তাপীয় সংকোচন। তো জেফ্রিসের একটা তত্ত্ব রয়েছে, আমরা তত্ত্বটার নাম হচ্ছে থার্মাল কন্ট্রাকশন থিওরি বা তাপীয় সংকোচন মতবাদ। তাপীয় সংকোচন মতবাদটা কেমন? যখন পৃথিবী একটা সময় উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল, ধীরে ধীরে সেটা তাপ বিকিরণ করে শীতল হয়েছে, এবং যখনই শীতল হয়েছে ধীরে ধীরে কিন্তু পৃথিবীটা কুঁচকে গেছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে উত্তপ্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থাকলেও, অগ্নিপিণ্ড থাকলেও ধীরে ধীরে এটা তাপ বিকিরণ করে যতই শীতল হয়েছে ততই কুঁচকে যাচ্ছে। যেমন বাজার থেকে একটা আপেল আনলে ধীরে ধীরে যদি ওটা আপেলটাকে অনেকদিন বাড়িতে রেখে দাও, তাহলে কিন্তু ধীরে ধীরে আপেলের খোসাটা মানে কুঁচকে যাবে আর কি। তো এরকমটা পৃথিবীটা যতই থার্মাল কন্ট্রাকশন করছে, তো ততই কিন্তু পৃথিবীটা কুঁচকে যাচ্ছে। এইভাবে ভাঁজ সৃষ্টি হয়েছে, ভাঁজপ্রাপ্ত হয়েছে, কুঁচকে গিয়ে বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে ফ্লো অফ রক স্ট্রাটাম, অর্থাৎ শিলাস্তরের প্রবাহ। ভূগর্ভস্থ যে উত্তপ্ত শিলাস্তরের যে প্রবাহ, তার ফলে অবনমন যদি ঘটে তাহলে ভাঁজ সৃষ্টি হতে পারে। তারপরে ফল্টিং বা চ্যুতির ফলেও কিন্তু ভাঁজ সৃষ্টি হতে পারে, যেমন ওই ছিন্ন ভাঁজ পদ্ধতি যেটা আমরা দেখেছিলাম, শেয়ার ফোল্ডিং ব্যাপারটা। তারপরে যেটা রয়েছে তোমার
কনভেকশন কারেন্ট অর্থাৎ পরিচলন স্রোত। তো আর্থার হোমস তার একটা মতবাদ রয়েছে, মতবাদটার নাম হচ্ছে কনভেকশন কারেন্ট থিওরি বা পরিচলন স্রোত মতবাদ। তো আমরা যখন মাউন্টেন বিল্ডিং আলোচনা করব তো এই মতবাদগুলো আমরা তখন ডিটেইলস আলোচনা করব। এখন জাস্ট মতবাদটার নাম জেনে রাখো এবং কার দেওয়া, কার প্রদত্ত সেটা জেনে রাখো। তাহলে কনভেকশন কারেন্ট থিওরি যেটা, এটা হচ্ছে আর্থার হোমসের দেওয়া। আর থার্মাল কন্ট্রাকশন থিওরি যেটা, সেটা হচ্ছে তোমার জেফ্রিসের দেওয়া। তো যাই হোক, এই পরিচলন স্রোত মতবাদ অনুযায়ী তো ভূ অভ্যন্তরে অ্যাস্থনোস্ফিয়ার স্তরে যে পরিচলন স্রোত সৃষ্টি হয় তার ফলে কিন্তু একটা অনুভূমিক স্রোত রূপে মিলিত হয়ে আবার নিম্নগামী হয়, এরকম একটা ব্যাপার থাকে। নিচের থেকে এসে নিম্নগামী হয়ে আবার এরকম ভাবে চলে আসে, এদিক থেকে চলে আসে, এইভাবে করে তোমার যে পরিচলন স্রোতটা সৃষ্টি হয়, এই পরিচলন স্রোতের কারণে দেখা যায় উপরের যে শিলাস্তর সেটা কিন্তু ভাঁজপ্রাপ্ত হয়। তো এই হচ্ছে বিষয়, বিভিন্ন কারণে এইভাবে কিন্তু শিলাস্তর ভাঁজ সৃষ্টি হতে পারে। এবারে ডিফারেন্ট টাইপস অফ ফোল্ড, বিভিন্ন ভাঁজের যে বিভিন্ন শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত যেটা রয়েছে দেখো, বিভিন্ন বেসিসে আমরা ভাগ করব বেসড অন কনকেভিটি অ্যান্ড কনভিক্সিটি, অর্থাৎ উত্তলতা অবতলতা অনুসারে ভাঁজের যে শ্রেণী বিভাগ। তো শ্রেণী বিভাগটা আলোচনা করব। প্রথমে তো যেটা রয়েছে দেখো অ্যান্টিক্লাইন। অ্যান্টিক্লাইন কথার অর্থ হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, অর্থাৎ ভাঁজের যে অংশটি উপরের দিকে উত্তলভাবে অবস্থান করে এই ব্যাপারটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, নিচের দিকে অবতলভাবে অবস্থান করলে সেটা হচ্ছে অধোভঙ্গ। তো উত্তল বাঁকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিপরীত নতি এভাবে লক্ষ্য করা যায়, এটা সমমুখী নতি লক্ষ্য করা যায়, পরস্পরমুখী, এরকম বিষয়গুলো রয়েছে। তারপরে আরেকটা বিষয় রয়েছে দেখো ঊর্ধ্বভঙ্গ ধারা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে তোমার অ্যান্টিক্লিনোরিয়াম বা ঊর্ধ্বভঙ্গ ধারা। যখন অসংখ্য ছোট ছোট ভাঁজ নিয়ে একাধিক বিশাল ঊর্ধ্বভঙ্গ গঠিত হবে, অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ নিয়ে একটা বিশাল ঊর্ধ্বভঙ্গকে আমরা বলবো ঊর্ধ্বভঙ্গ ধারা। আর তোমার আরাবল্লী পর্বত যেমন একটা কুঞ্চিত অধভঙ্গ ধারা, এরকম ভাবে অনেকগুলো ছোট ছোট ভাঁজ নিয়ে যে অধভঙ্গটা তৈরি হয় সেটাকে বলা হবে অর্ধভঙ্গ ধারা। আরাবল্লী পর্বতটা একটা অধভঙ্গ ধারা, তোমরা জেনে রাখো, এটা নিয়ে কোশ্চেন হতে পারে। তারপরে আমরা যখন ভাগ করব বেসড অন সিমিলারিটি অফ লাইমস অ্যান্ড পজিশন অফ এক্সিয়াল প্লেন, অর্থাৎ ভাঁজের যে বাহুর যে সাদৃশ্যতা এবং অক্ষতলের যে অবস্থান সেইটা অনুযায়ী আমরা যদি ভাগ করি, প্রথমত যেটা রয়েছে সিমেট্রিক্যাল ফোল্ড। সিমেট্রিক্যাল ফোল্ড বা প্রতিসম ভাঁজ, যে ভাঁজের অক্ষতল দুপাশে ভাঁজের আকৃতি, অক্ষতলের দুপাশে যদি ভাঁজের আকৃতিটা এটা তো ভাঁজের অক্ষ, ভাঁজের অক্ষর দুই পাশে দেখো ভাঁজের আকৃতিটা মূলত সমান, দুই দিকে সমান কোণে যখন হেলে থাকে বা নত থাকবে সেটাই প্রতিসম ভাঁজ বলা হবে। দুদিকের, বিশেষ করে দুই দিকের সংকোচনকারী বল যদি সমান হয় তাহলে কিন্তু এরকম একটা প্রতিসম ভাঁজ সৃষ্টি হয়। এক্ষেত্রে অক্ষতলটা মূলত উলম্ব ভাবে থাকে, দেখতেই পাচ্ছ। আর অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে এর উল্টোটা হয়, অক্ষতল তির্যক ভাবে অবস্থান করে এবং ভাঁজের যে অ্যাসিমেট্রিক্যাল ফোল্ডের ক্ষেত্রে ভাঁজের দুপাশের বাহু অসমান কোণে দুদিকে হেলে থাকবে। মানে এই যে কৌণিক মানটা রয়েছে স্তরায়ন অনুভূমিক তলের সঙ্গে, যে কৌণিক মানটা দেখা যাচ্ছে দুটো আলাদা আলাদা ভিন্ন কোণে অবস্থান করবে, দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এক্ষেত্রে অসমান লক্ষ্য করা যাবে। তারপরে আরো যে টাইপস গুলো রয়েছে আমরা আলোচনা করব। দেখো সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল তো হলো, এবারে আমরা ওভার ফোল্ড বা ওভার থাস্ট ফোল্ড, ওভার ফোল্ড বা ওভার থাস্ট ফোল্ড, যেটাকে আবৃত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজ বলা হচ্ছে। আবৃত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজের ক্ষেত্রে কি হয়, এটাও এক ধরনের অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড বা অপ্রতিসম ভাঁজ বলতে পারো। তো এক্ষেত্রে কি হয়, এই অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে অক্ষতল হেলে যায় এবং ভাঁজের বাহু দুটি একই দিকে ভিন্ন কোণে নত থাকে। মানে অনেকটা এইরকম শেপ টাইপের হয়, সাহিত্য ভাঁজের মতো মূলত হয়ে যায়, হেলানো টাইপের থাকে। তো এরকম অ্যাসিমেট্রিক্যাল এই ফোল্ড গুলোকে আমরা মূলত আবৃত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজ বলে থাকি। এই প্রকার ভাঁজের বাহুদ্বয় একই দিকে কিন্তু ভিন্ন ভিন্ন কোণে নত থাকে, কারণ শিলাস্তরের একদিকের চাপ অত্যন্ত বেশি হলে ভাঁজের অক্ষটা সরে গিয়ে অনুভূমিক ভাবে মূলত অবস্থান করে। তো যাই হোক, এরপরে আমরা যে ভাঁজটা আলোচনা করব সেটা হচ্ছে ভার্টিক্যাল ফোল্ড। ভার্টিক্যাল ফোল্ড বা উল্লম্ব ভাঁজ। উল্লম্ব ভাঁজের ক্ষেত্রে কি হয়, যখন অপ্রতিসম ভাঁজ, এটাও এক ধরনের অপ্রতিসম ভাঁজ, এই অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে একটা বাহু যখন উলম্ব থাকবে, তবে এই বাহুটা যদি এরকম পুরোপুরি উলম্ব থাকে, হ্যাঁ, পুরোপুরি যদি এরকম উলম্ব থাকে আর এক ভাঁজটা হেলে অবস্থান করে, তাহলে সেটাকে আমরা বলবো তোমার এই অ্যাসিমেট্রিক্যাল উলম্ব ভাঁজ বা ভার্টিক্যাল ফোল্ড। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো সমনত ভাঁজ বা সমপ্রবণ ভাঁজ, যেটাকে আমরা বলবো আইসোক্লিনাল ফোল্ড।
এক্ষেত্রে কোনো আবৃত ভাঁজের যখন এটা এক ধরনের একটা আবৃত ভাঁজ বা একটা অপ্রতিসম ভাঁজ, তো আবৃত ভাঁজের এই যে ভাঁজের টাইপটা, এটা কি হয়, দুটো বাহু একই দিকে সমান নতি বা কোণে হেলে থাকে, অর্থাৎ বাহু দুটি পরস্পরের সমান্তরালে নত থাকবে। তো এই একটা বাহু আর এই একটা বাহু, এটা দুটো কিন্তু সমান্তরাল, আবার এই বাহুটাও কিন্তু প্রত্যেকটা বাহু একে অপরের সমান্তরালে। তো এই সমান্তরালে বাহু থাকা এরকম যে ভাঁজগুলো রয়েছে, তো এই ভাঁজগুলো যখন মানে যখন বাহু দুটো উলম্ব ভাবে অবস্থান করবে, তখন এটাকে আমরা উলম্ব সমপ্রবণ বলবো। এই যে টাইপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উলম্ব সমপ্রবণ ভাঁজ। তো এই জাতীয় ভাঁজকে আমরা পুনর্নতি ভাঁজও বলতে পারি। উলম্ব সমপ্রবণ ভাঁজ বা এটাকে আমরা আপরাইট আইসোক্লিনাল ফোল্ড বলতে পারি, যখন বাহু দুটি এরকম হেলানো অবস্থায় থাকবে, ভাঁজের অক্ষটা এরকম হেলানো থাকবে, এই রকম সমপ্রবণ ভাঁজটাকে আমরা আইসোক্লিনাল ফোল্ড অর্থাৎ তির্যক সমপ্রবণ ভাঁজ এরকম আমরা বলতে পারি। তাহলে আমরা সমপ্রবণ ভাঁজটা দুই রকম টাইপ দেখলাম, একটা হচ্ছে উলম্ব সমপ্রবণ, একটা হচ্ছে তির্যক সমপ্রবণ। এরপরে আমরা চলে যাব তোমার রিকাম্বেন্ট ভাঁজ বা শায়িত ভাঁজ। তো শায়িত ভাঁজের ক্ষেত্রে কি হয়, অনুভূমিক চাপটা খুবই বেড়ে যায় এবং ভাঁজের একটা বাহু সম্পূর্ণভাবে অন্য বাহুর উপর পুরোপুরি অবস্থান করে বা শুয়ে থাকে, এবং এক্ষেত্রে অনুভূমিক তলের সঙ্গে প্রায় মূলত সমান্তরালে থাকে বা কৌণিক মানটা খুবই কম হয়। অনুভূমিক তলের সঙ্গে কৌণিক যে মানটা, এই যে যদি অনুভূমিক তলটা আমি কল্পনা করি, এই যে কৌণিক মানটা, এটা কিন্তু খুবই কম হয়, প্রায় 10 ডিগ্রিরও কম থাকে, তখন এটাকে আমরা শায়িত ভাঁজ বলছি। এবং এই শায়িত ভাঁজ বরাবর শিলাখণ্ড দূরে সরে গিয়ে এরকম একটা উদ্ঘট্ট ভাঁজ বা ওভারথ্রাস্ট ফোল্ড সৃষ্টি হতে পারে। শায়িত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড, যেমন আমাদের দার্জিলিং হিমালয়টা, এটা একটা বিশাল আকৃতির শায়িত ভাঁজ বলা যেতে পারে। তো শায়িত ভাঁজের মাঝ বরাবর যদি এরকম শিলাচ্যুতি ঘটে, তখন সেটাকে আমরা কিন্তু উদ্ঘট্ট ভাঁজ বা ওভারথ্রাস্ট ফোল্ড হিসাবে আমরা কিন্তু জিনিসটাকে তুলে ধরতে পারি। তো ওভারথ্রাস্ট ফোল্ড বা উদ্ঘট্ট ভাঁজের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে শায়িত ভাঁজের ক্ষেত্রে অনুভূমিক চাপ যদি বেড়ে যায়, ভাঁজের মাঝ বরাবর শিলাস্তর ফেটে যাবে এবং ভাঁজে একটা অংশ অন্য অংশ থেকে বিচ্যুত হয়ে যায়, এটাকে আমরা তোমার উদ্ঘট্ট ভাঁজ বলা হয়ে থাকে। আর উদ্ঘট্ট ভাঁজের ক্ষেত্রে আরো কতগুলো বিষয় রয়েছে, তোমাদের একটু বলে রাখি। উদ্ঘট্ট ভাঁজের ক্ষেত্রে যদি এমন হয়, যেগুলো ছবিটা দেওয়া হয়নি, যাই হোক, উদ্ঘট্ট ভাঁজের ক্ষেত্রে থার্স প্লেনটা কি হয়, ভাঁজের উপরের অংশটা যদি ধরো এই দিকে চলে আসে, এই দিকে চলে আসে, ডান দিকে চলে আসে, কিন্তু নিচেরটা একই রকম থাকে। তো এইটাকে আবার বলা হচ্ছে তোমার এটাকে আবার বলা হয় ওভারথ্রাস্ট। ওভারথ্রাস্ট। আবার নিচের অংশ দেখা যায় উপরেরটা স্থির রয়েছে, নিচের অংশটা কোনো কারণে এইভাবে এই দিকে চলে আসছে, এই দিক থেকে এই দিকে চলে আসছে, তখন এটাকে আবার বলা হবে আন্ডার থ্রাস্ট। ওভারথ্রাস্ট, আন্ডার থ্রাস্ট, এই বিষয়গুলো রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, ভাঁজের যে এই যে থ্রাস্টের ফলে একটা অংশ আরেকটা অংশ থেকে বিচ্যুত হয়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ছে, এই বিষয়টা নিয়ে আরো কিছুগুলো টার্ম রয়েছে, একটু বলে দিই। যেমন ধরো অটোকথন। অটোকথনের ক্ষেত্রে কি হয়, ওভারথ্রাস্ট বা আন্ডার থ্রাস্টের ফলে ভাঁজের যে আলাদা হওয়া অংশটা যদি ভাঁজের একদম লাগোয়া এলাকায় যদি থাকে, একদম লাগোয়া এলাকায় যদি বিষয়টা নিক্ষিপ্ত হয়, কাছাকাছি অবিচ্ছিন্নভাবে যদি থাকে বিষয়টা, তাহলে সেটাকে আমরা বলবো অটোকথন। আর যখন এই কিছুটা দূরে যখন নিক্ষিপ্ত হবে, অল্প কিছু দূরে, তখন সেটাকে আবার বলা হচ্ছে তোমার প্যারা অটোকথন। আর যখন একদমই অনেকটা দূরে গিয়ে বিচ্ছিন্ন অংশটা নিক্ষিপ্ত হয়ে যায়, তখন সেটাকে আবার বলা হচ্ছে তোমার আলোকথন। তাহলে এই যে অটোকথন কাছাকাছি হলে প্যারা অটোকথন, যেটা একটু দূরে, আবার অলকথনের ক্ষেত্রে একদমই দূরে যদি নিক্ষিপ্ত হয়, সেটা হচ্ছে প্যারা অটোকথন, সেটা হচ্ছে তোমার অলকথন আর কি, এরকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে। তো তারপরে আমরা যেটা আলোচনা করব, ন্যাপ। ন্যাপ নিয়ে একটুখানি আলোচনা করে দিই। ন্যাপ ন্যাপ কথাটা অর্থ হচ্ছে তোমার টেবিল ক্লথ, একটা ফরাসি শব্দ। ন্যাপ কথার অর্থ হচ্ছে টেবিল ক্লথ। টেবিল ক্লথ যেরকম টেবিলটাকে ঢেকে রাখে, তো সেরকম বিশাল আকৃতির একটা শায়িত ভাঁজ, এটাও একটা শায়িত ভাঁজের একটা টাইপ বলা যেতে পারে। উদ্ঘট্ট ভাঁজও বলা যেতে পারে, এটা ওভারথ্রাস্ট ন্যাপ সবই একই টাইপের আর কি। তো বিশাল আকৃতি শায়িত ভাঁজ, মানে বিশাল আকৃতি যদি হয়ে যায়, অনুভূমিক চাপটা খুব বেড়ে গিয়ে মানে ভাঁজের যে রুটটা, সেই রুটটা থেকে বিশাল আকৃতির একটা শিলাদেহ বা সেটা আলাদা হয়ে গিয়ে একদম সামনের দিকে অনেক দূরে একটা বিশাল আকৃতির শিলাস্তরকে ঢেকে দেয়, মানে টেবিল ক্লথ যেমন টেবিলটাকে ঢেকে দেয়, তো বিশাল আকৃতির শিলাখণ্ড ওটা টোটাল স্তরটাকে ঢেকে দেয়, তখন এটাকেই কিন্তু এইভাবে একটা ন্যাপ সৃষ্টি হয়। যেমন কাশ্মীরের যে উপত্যকায়, সেখানে কিন্তু এই ধরনের বিভিন্ন ন্যাপগুলো দেখতে পাওয়া যায়। তো তারপরে আমরা আলোচনা করব বেসড অন ইন্টারলিম্ব অ্যাঙ্গেল, অর্থাৎ ভাঁজের যে দুটো বাহু রয়েছে, ধরো ঊর্ধ্ববঙ্গের ক্ষেত্রে এই যে বাহুর মাঝখানের যে অ্যাঙ্গেলটা,
এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভাঁজের শ্রেণী বিভাগ করতে পারি। কিরকম? একটা হচ্ছে টাইট ফ্লো বা সংকীর্ণ ভাঁজ, যখন 30 ডিগ্রির কম থাকবে সেটাকে আমরা বলবো সংকীর্ণ ভাঁজ, যখন 30 থেকে 60 ডিগ্রি হবে সেটাকে আমরা বলবো ক্লোজড ফোল্ড বা বদ্ধ ভাঁজ, যখন সেটা 60 থেকে 120 ডিগ্রির মতো হবে সেটাকে আমরা বলবো ওপেন ফোল্ড বা মুক্ত ভাঁজ, তারপরে যখন জেন্টাল ফোল্ড 120 ডিগ্রির বেশি হলে জেন্টাল ফোল্ড। আরো বিভিন্ন টাইপ গুলো রয়েছে বেস্ট অফ অ্যাটিটিউড অনুযায়ী যদি আমরা দেখি ভাঁজের ভঙ্গি অনুযায়ী, তাহলে আমরা দেখবো মোনোক্লাইনাল ফোল্ড। মোনোক্লাইনাল ফোল্ড বা একনত ভাঁজ। একনত ভাঁজের ক্ষেত্রে কি হয়, সংকোচন চাপের ফলে যখন পরস্পর সমান্তরাল শিলাস্তরে স্থানীয়ভাবে একটা বাঁকের সৃষ্টি হয়, তখন সেটাকে এখানে নিয়ম করে ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ এগুলো বিষয়টা হয় না, স্থানীয়ভাবে একটা জাস্ট একটা বাঁকের সৃষ্টি হবে, একই দিকে একটা খাড়া ভাবে মোটামুটি নত থাকবে, তখন সেটাকে আমরা বলবো এই ধরনের একটা একনত ভাঁজ বা মনোক্লিনাল ফোল্ড। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অবনত ভাঁজ। অবনত ভাঁজ কাকে বলে বা প্লান্স ফোল্ড কাকে বলে? যদি কোনো ভাঁজের অক্ষটা ভূমির সঙ্গে সমান্তরালে না থেকে একটা নির্দিষ্ট কোণে যদি অবস্থান করে, ভাঁজের অক্ষটা নির্দিষ্ট কোণে অবস্থান করে ভূমির সঙ্গে সমান্তরালে না থেকে, ধরো ভূমিটা এইভাবে রয়েছে কিন্তু ভাঁজের অক্ষটা ধরো এইভাবে রয়েছে, এরকম হলে পরে এই ধরনের একটা অবনত ভাঁজ সৃষ্টি হতে পারে। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি বহুনত ভাঁজ বা পলিক্লিনাল ফোল্ড। এক্ষেত্রে কি হয়, তোমার ওই পাশাপাশি থাকা অনেকগুলো ভাঁজ একসাথে মিলে এমন একটা আকার ধারণ করে, যেমন তাদের অক্ষতলগুলো বিভিন্ন দিকে বা ভঙ্গিতে থাকে, যে বিভিন্ন অক্ষতলগুলো রয়েছে, একটা এইদিকে ভঙ্গি, এইদিকে ভঙ্গি, যে অক্ষতলগুলো বিভিন্ন দিকে বিভিন্ন ভঙ্গিতে থাকে। তো এই ভাঁজটাকে আমরা বলবো বহুনত ভাঁজ বা পলিক্লিনাল ফোল্ড। এরকম বিভিন্ন টাইপ গুলো দেখলাম, এছাড়াও আরো বিভিন্ন ভাঁজগুলো রয়েছে, যাই হোক এগুলো তোমরা পড়ে জেনে নেবে। তারপরে যেটা রয়েছে দেখো, বেসড অন শার্পনেস অফ হিন্স অ্যান্ড অরিজিন অফ ফোল্ড, অর্থাৎ বলা যেতে পারে শার্পনেস অফ হিন্স। হিন্স বলতে বোঝাচ্ছে তোমার শীর্ষদেশ বা গ্রন্থি, যেটা গ্রন্থির তীক্ষ্ণতা এবং গঠন অনুযায়ী আমরা যদি দেখি, একটা হচ্ছে তোমার সেভরন ফোল্ড। সেভরন ফোল্ডটাকে বলা হচ্ছে তোমার তীক্ষ্ণ ভাঁজ। তীক্ষ্ণ ভাঁজ বা এটাকে আমরা এই ধরনের বদ্ধ ভাঁজও বলতে পারি, ভাঁজটাকে বদ্ধ ভাঁজও বলতে পারি, এই ধরনের ব্যাপারটা থাকে। তো এক্ষেত্রে কি হয়, ভাঁজের তীক্ষ্ণ বা শীর্ষদেশটা যদি একটু কৌণিক টাইপের হয়, তখন সেটাকে আমরা এই সেভরন ফোল্ড বা তীক্ষ্ণ ভাঁজ বলে চিহ্নিতকরণ করে থাকি। আরেকটা বিষয় যেটা রয়েছে দেখো, মুক্ত ভাঁজ। মুক্ত ভাঁজের ইংলিশটা বলছে তোমার ওপেন ফোল্ড, যখন ওই 60 থেকে মোটামুটি 120 ডিগ্রি হয় ভাঁজের মধ্যবর্তী কোণের মান। তো যাই হোক, এটা ওই টাইপের ছিল আর কি, কৌণিক মান অনুযায়ী আমরা দেখি। তারপর একটা দেখো ভাঁজ দেখতে পাচ্ছি, বাক্স ভাঁজ। এই বাক্স ভাঁজটাকে ইংলিশে বলা হচ্ছে তোমার বক্স ফোল্ড। বক্স ফোল্ড যেটা। আরেকটা রয়েছে ছত্রাকার ফোল্ড। এই বাক্স ভাঁজটা যখন একটু ছাতার মতো হয়, এই দুটো বাহু যখন একটু কাছাকাছি চলে আসে এরকম টাইপের হয়, তখন সেটা হচ্ছে তোমার ছত্রাকার ফোল্ড। তো যাই হোক, বাক্স ফোল্ড আর হচ্ছে তোমার ছত্রাকার ফোল্ড বা ফ্যান ফোল্ড, এই দুটো ভাঁজ নিয়ে একটু আলোচনা করে দিই। বাক্স ভাঁজের ক্ষেত্রে কি হয়, ভাঁজের দুটো বাহু উলম্ব এবং ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ তল সমতল বা অনুভূমিক থাকে, তখন সেটাকে বলা হচ্ছে দুই বাহুটা দেখতে পাচ্ছ উলম্ব ভাবে রয়েছে, একটা বাহু উলম্ব একটা বাহু উলম্ব, এবং ভাঁজের যে ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ গুলো সেটা কিন্তু মূলত একটুখানি মানে সমান্তরালে থাকছে, মানে সমতলে থাকছে। তো এই বিষয়গুলো হলে সেটাকে আমরা বাক্স ভাঁজ বলে চিহ্নিতকরণ করে থাকি। তো আরেকটা বিষয় যেটা রয়েছে দেখো, বাক্স ভাঁজের পর আরেকটা যে বিষয়টা বললাম, যে ছত্রাকার ভাঁজ, বা এটাকে আমরা বলছি। হ্যাঁ বলো। বলছি এই মানে ভাঁজগুলো কোন জায়গায় কি ভূমিরূপ, মানে কি রকম একটু ছবি বা এক্সাম্পল থাকলে একটু আরো মানে ভালো বুঝতাম। আচ্ছা, ভূমিরূপের উদাহরণ আমি বলছি, দেখো ভূমিরূপে আমি যাচ্ছি পরে, ভাঁজ সৃষ্ট ভূমিরূপে। তো ভাঁজের টাইপ গুলোকে একটু শেষ করি, দাঁড়া তোমার আলোচনা বলছি। তো এবারে আমি যেটা দেখবো পাখা ভাঁজ বা ফ্যান ফোল্ড। ফ্যান ফোল্ড ব্যাপারটা কি, যে ভাঁজের ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ যথেষ্ট প্রশস্ত হবে। তো এটা হচ্ছে ফ্যান ফোল্ডের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে কি হবে, ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ যথেষ্ট প্রশস্ত হবে, প্রসারিত হবে, দেখতে পাচ্ছ, এবং উভয় বাহুই মূলত ঝুলন্ত অবস্থায় থাকবে, এবং দুটো বাহু একই দিকে এরকম হেলে বা ঝুলন্ত অবস্থায় আছে এরকম মনে হবে আর কি। এরকমটা হচ্ছে তোমার ছত্রাকার ভাঁজ। এরকম বিভিন্ন টাইপ গুলো আমরা দেখলাম। তো এবারে আমরা যেটা দেখবো, এবারে যে ইনফ্লুয়েন্স অফ ফোল্ডিং অন ল্যান্ডফর্ম, এবার ভূমিরূপে আমি চলে যাচ্ছি। দেখো, অর্থাৎ ভাঁজ সৃষ্ট যে বিভিন্ন ভূমিরূপের উপর ভাঁজের যে প্রভাবটা থাকে, প্রথমত যেটা রয়েছে ফোল্ড মাউন্টেন, অর্থাৎ ভঙ্গিল পর্বত। যখন মহাদেশীয় মহাসাগরীয় পাত একে অপরের দিকে অগ্রসর হয়, তখন কম ঘনত্বের যে মহাদেশীয় পাত
সেটা মহাসাগরীয় পাতটা যেহেতু ভারী, তো তার জন্য হালকা মহাদেশীয় পাতের প্রান্ত থেকে বেঁকে যায় এবং নিচের দিকে একটা ট্রেন্স বা খাত সৃষ্টি করে, একটা সাবডাকশন জোন সৃষ্টি করে। তো এইভাবে কিন্তু একটা মূলত এইভাবে ভাঁজ খেয়ে গিয়ে এভাবে বিভিন্ন ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়। যেমন দুটো মহাদেশীয় প্লেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হিমালয় পর্বত, আবার একটা মহাদেশীয় মহাসাগরীয় প্লেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রকি আন্দিজ। এই সমস্ত পর্বতগুলো সৃষ্টি হয়েছে কিভাবে, পাত মূলত ভঙ্গিল পর্বত এভাবে বিভিন্ন সৃষ্টি হয়েছে। তারপরে ভাঁজযুক্ত শিলাস্তরে আরেকটা বিষয় রয়েছে, যেটা জুড়া গঠন। জুড়া গঠন ব্যাপারটা কি? জুড়া গঠন ভাঁজের প্রাথমিক অবস্থায় মূলত ঊর্ধ্ববঙ্গে শৈলশিরা এবং অধোবঙ্গে উপত্যকা এটাই গঠিত হয়। তো সুইজারল্যান্ডের জুড়া পর্বতে এমন একটা শিলাস্তর গঠনে, পর্বতটার নাম ছিল জুরা, এই ধরনের একটা গঠন লক্ষ্য করা গেছে। তো তার জন্য সুইজারল্যান্ডের জুরা পর্বতের অনুকরণে পৃথিবীর যেখানেই এরকম একটা ভাঁজযুক্ত গঠন, মানে ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা রূপে বা রিজ রূপে অবস্থান করবে, অধোবঙ্গ উপত্যকা বা ভ্যালি রূপে অবস্থান করবে, এরকমটা হলেই এই স্ট্রাকচার গুলোকে আমরা জোড়া গঠন হিসেবে চিহ্নিতকরণ করে থাকি। তো তারপরে আমি চলে যাব ইনভার্সন অফ রিলিফ, অর্থাৎ বৈপরীত্য ভূমিরূপ। বৈপরীত্য ভূমিরূপ ব্যাপারটা কি? প্রথমত ভাঁজের আমার ঊর্ধ্ববঙ্গে আমরা দেখি যে শৈলশিরা গঠিত হয়, অধোবঙ্গে উপত্যকা গঠিত হয়, কিন্তু ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে দেখা যায় যে ঊর্ধ্ববঙ্গ বরাবর আবার পুনরায় পরবর্তী নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়কার্যের ফলে দ্বিতীয় পর্যায়ে ঊর্ধ্ববঙ্গে ওই যে শৈলশিরা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে ওই শৈলশিরাটা একটা উপত্যকার রূপ নেয় এবং উপত্যকার রূপ নেয় এবং তার ফলে কি হয় যে উপত্যকা অংশটা আগে ছিল সেটা ক্ষয়চক্রের পরবর্তী পর্যায়ে সেটা আবার তোমার একটা শৈলশিরা রূপে অবস্থান করে। তো এরকম ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে এরকম একটা ইনভার্সন অফ রিলিফ এইভাবে সৃষ্টি হতে পারে। যেমন আল্পস পর্বতের বিভিন্ন যে বৈপরীত্য ভূমিরূপ গুলো লক্ষ্য করা যায়, আল্পস পার্বত্য অঞ্চলে গেলে এই ধরনের ভূমিরূপ গুলো আমরা লক্ষ্য করতে পারবো, সেটা জুরা তোমার ইনভার্সন অফ রিলিফ। আচ্ছা, তারপরে যেটা রয়েছে আন্ডুলেটিং ল্যান্ডফর্ম বা বন্ধুর ভূমিরূপ। তো আমরা জানি যে ভাঁজের ফলে ঊর্ধ্ববঙ্গ অধোবঙ্গ, অধোবঙ্গ ধারা ঊর্ধ্ববঙ্গ ধারা বিভিন্ন রকম বিষয় সৃষ্টি হয়। তো তার জন্য তো ভূমিরূপটা অবশ্যই একটা মানে বন্ধুরতা বেশি হবে, আন্ডুলেটিং ল্যান্ডফর্ম তৈরি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাছাড়া যে বিভিন্ন পাখা ভাঁজ, আবৃত ভাঁজ, তীক্ষ্ণ ভাঁজ, সমলতি ভাঁজ, বিভিন্ন ধরনের ভাঁজে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই যে ঘনসন্নিবিষ্ট ঊর্ধ্ববঙ্গ অধোবঙ্গ সমান্তরাল শৈলশিরার সঙ্গে একসঙ্গে যখন অবস্থান করে তখন সেটাকে আমরা আবার অ্যাপেলেশিয়ান ভূমিরূপ বলে চিহ্নিতকরণ করতে পারি। তারপরে আরো যে টাইপস গুলো রয়েছে আমরা দেখবো এক এক করে। দেখো, এটা রয়েছে প্রতিসম ভাঁজের উপর একটা সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল রিজ বা প্রতিসম শৈলশিরা। প্রতিসম ভাঁজের উপর মানে যদি কোনো শৈলশিরা সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলবো প্রতিসম শৈলশিরা। আর প্রতিসম ভাঁজের উপর সেটা উপত্যকাও সৃষ্টি হতে পারে। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে তোমার বাক্স ভাঁজের উপর যে শৈলশিরাটা সেটা অনেকটা এরকম প্রশস্ত হবে, এটা অনেকটা এরকম টাইপের হবে, প্রতিসম ভাঁজের ক্ষেত্রে বিভিন্ন টাইপের হবে। তো তারপরে এখানে নদীতে আমরা চলে যাব। নদী আচ্ছা, তার আগে আমরা বলি আরো বিভিন্ন মানে সৃষ্টি হয় বাক্স ভাঁজের ক্ষেত্রে। জলবিভাজিকা সৃষ্টি হতে পারে বাক্স ভাঁজের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি শৈলশিরাটা খুবই প্রশস্ত হয়, এরকম টাইপের হলে এখান দিয়ে একটা নদী, এখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে মাঝখানে যেটা প্রশস্ত একটা জলবিভাজিকা, এই অংশটা ওয়াটার ডিভাইডার, সেটা অনেকটাই প্রশস্ত এরকম তৈরি হবে। তো আরো বিভিন্ন বিষয়গুলো সৃষ্টি হয়, গভীর নদী উপত্যকা সৃষ্টি হতে পারে, যে দুই পাশে নদী উপত্যকা সৃষ্টি হতে পারে। আচ্ছা, এবারে আমরা ভাঁজযুক্ত গঠনে কিভাবে নদী সামঞ্জস্য বিধান করে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দেখো, এটা আমাদের লাস্ট আলোচনা হবে বাজের। তো আমরা প্রাথমিক পর্যায়ে ঊর্ধ্ববঙ্গ অধোবঙ্গ বিষয়টা জানলাম। অর্ধবঙ্গে অধোবঙ্গে উপত্যকার সৃষ্টি হয় এবং ঊর্ধ্ববঙ্গে শৈলশিরার সৃষ্টি হয়। তো এই অধোবঙ্গের উপত্যকা বরাবর প্রাথমিক পর্যায়ে ভূমির ঢাল অনুসরণ করে, ধরো ঢালটা এই পিছন থেকে এই সামনের দিকটা রয়েছে, এরকম ঢালটা রয়েছে, সুতরাং নদী এইভাবে কিন্তু সৃষ্টি হবে, ওদিক থেকে এদিকে এরকম একটা নদী সৃষ্টি হবে। তো এই অধোবঙ্গ উপত্যকা বরাবর ভূমির প্রাথমিক ঢাল অনুসরণ করে যে অনুগামী নদীটা সৃষ্টি হবে সেই নদীটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য অনুগামী নদী। এটাকে আমরা কি বলবো? অনুদৈর্ঘ্য অনুগামী নদী। এরপরে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যেটা অনুদৈর্ঘ্য অনুগামী নদীর পরবর্তী ক্ষেত্রে ঊর্ধ্ববঙ্গের অংশ থেকে কিছুটা নদী মানে নদী তৈরি হয়ে আবার এই অনুদৈর্ঘ্য অনুগামী নদীর সঙ্গে মিলিত হবে। মানে এই নদীটা অনুদৈর্ঘ্য অনুগামী নদীর প্রায় সমকোণে বা লম্বভাবে অবস্থান করে। তো এটাকে তার জন্য বলা হচ্ছে লম্ব অনুগামী নদী। যেহেতু
তোমার ওই অধবঙ্গ বা অনুদৈর্ঘ্য অনুগামী নদীর লম্বভাবে এই নদীটা অবস্থান করে, তো তার জন্য বলা হচ্ছে এই নদীগুলোকে বলা হচ্ছে লম্ব অনুগামী নদী। আচ্ছা, তারপরে যেটা রয়েছে দেখো, লম্ব অনুগামী নদীটা বললাম। এবারে দেখো ঊর্ধ্ববঙ্গের অনেক সময় ঊর্ধ্ববঙ্গটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং ওখানে আরেকটা নদী গিয়ে অবস্থান করে, তখন এই নদীটাকে আমরা বলবো পরবর্তী নদী। অর্থাৎ এই যে লম্ব অনুগামী নদীটা আমরা দেখেছিলাম, এই নিচের ছবিতে লম্ব অনুগামী নদীটা দেখেছিলাম, এই নদীটা কি করে এই মস্তকের দিকে এই জায়গাটা ধীরে ধীরে ক্ষয় করতে থাকে এবং ক্ষয় করতে করতে ঊর্ধ্ববঙ্গের যে অক্ষটা, সেই অক্ষ পর্যন্তটা তোমার ক্ষয় করতে করতে অক্ষ পর্যন্ত নিজের যে উপত্যকা সেটাকে প্রসারিত করে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ওই অক্ষের উপর নিজের উপত্যকাটা তৈরি করে একটা ঊর্ধ্ববঙ্গের ওই অক্ষ শীর্ষ বরাবর একটা নদী উপত্যকা তৈরি হয়। এই নদীটাকে আমরা বলবো পরবর্তী নদী। তো পরবর্তী নদী আমরা এইভাবে দেখবো আর কি, দুই পাশে দুটো আয়াম উপত্যকা রয়েছে, মাঝখানে একটা পরবর্তী নদী এইভাবে সৃষ্টি হয়েছে। তো এরকমটা সৃষ্টি হতে পারে এবং পরবর্তী পর্যায়ে এরকমটা সৃষ্টি হতে হতে এই জায়গাটা পরবর্তী ক্ষেত্রে প্রথমে আমরা এখানে দেখেছিলাম ঊর্ধ্ববঙ্গ, মাঝখানে এখানে পরবর্তী নদী সে ঊর্ধ্ববঙ্গের জায়গাটা দখল করে নিজের উপত্যকাটাকে বিস্তার করেছে। তারপরে উপত্যকার বিস্তার পরে আমরা দেখেছি ঊর্ধ্ববঙ্গটা ধীরে ধীরে উপত্যকা রূপে পর্যবসিত হয়েছে এবং দুই পাশে দুটো শৈলশিরা রূপে অবস্থান করে গেছে। তো এইভাবে পরবর্তী নদীটা ক্রমশ নিজের উপত্যকাকে প্রসারিত করতে করতে এবং লম্ব অনুগামী নদীগুলোকে গ্রাস করতে করতে ধীরে ধীরে একবারে একটা বৃহৎ নদীতে গিয়ে সেটা পরিণত হয়। আর ঊর্ধ্ববঙ্গের শীর্ষে সাধারণত ফাটলযুক্ত হয় এবং দুর্বল প্রকৃতির হয়, তার জন্য পরবর্তী নদী কিন্তু গ্রাস করতে বা ক্ষয় সাধন করতে খুবই সহজ হয়ে যায় ব্যাপারটা আর কি। তো তখন কিন্তু দেখা যায় যে ঊর্ধ্ববঙ্গ উপত্যকা এবং অধবঙ্গগুলো শৈলশিরা রূপে অবস্থান করে, যেটাকে আমরা ইনভার্সন অফ রিলিফ বা ইনভার্সন বৈপরীত্য ভূমিরূপ হিসাবে চিহ্নিতকরণ করছি। তো ভাঁজযুক্ত শিলাস্তরে বিভিন্ন ভূমিরূপ গুলো কিভাবে সৃষ্টি হয়, বিভিন্ন জল নির্গম প্রণালী বা ড্রেনেজ সিস্টেম কিভাবে সৃষ্টি হয়, প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, সবাই মূলত আলোচনাটা বুঝতে পারলে কিনা একটু জানাও। এবারে তাহলে কোশ্চেনে চলে যাব। আজকে আর একটা সময় লেগে গেল ভাজির আলোচনাটা করতে গিয়ে। প্রত্যেকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবে আমাকে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। প্রশ্নোত্তর পর্বে তোমরা আনমিউট করে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। স্ক্রিনে আমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি, কোন বলের প্রভাবে শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়? সংনমন হবে, বি সংনমন। সংনমন বলের ফলে, একদম সঠিক উত্তর। আচ্ছা, অপশন গুলো তোমরা স্ক্রিনে দেখবে, আমি অপশন গুলো আর বলছি না, আমি কোশ্চেনটা বলছি। দেখো, কোন ক্রিয়া বা বৈশিষ্ট্যের দ্বারা ভাঁজের গঠন নিয়ন্ত্রিত হয়? কোন ক্রিয়া বা বৈশিষ্ট্যের দ্বারা ভাঁজের গঠন নিয়ন্ত্রিত হয়, কি হতে পারে? সি, একদম সঠিক উত্তর দিয়েছে, অপশন হবে সি, শিলাস্তরের বক্রতার দ্বারা। একটি ভাঁজে বাহুর সংখ্যা কটি? সহজ কোশ্চেন, বলো। দুটি। একদম সঠিক উত্তর। কোন শিলায় ভাঁজের গঠন সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়? আগ্নেয় শিলায়, আগ্নেয় রূপান্তরিত শিলায়, স্তরীভূত শিলায়, রূপান্তরিত শিলায়? একদম সঠিক উত্তর, স্তরীভূত শিলা বা পাললিক শিলায়। তারপরে কোশ্চেন দেখো, শিলাস্তরে ভাঁজ সৃষ্টির মাধ্যমে পর্বতের উৎপত্তি প্রক্রিয়াকে কি বলা হয়? ওরোজেনেসিস বা গিরিজনি, লিথোজেনেসিস? একদম সঠিক উত্তর, ঠিক ঠিক, একদম সঠিক উত্তর। তারপরে দেখো, ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত অংশের মধ্যবিন্দুটাকে কি বলে? গ্রন্থিবিন্দু। সঠিক উত্তর, গ্রন্থিবিন্দু। হ্যাঁ, হিঞ্জ বা গ্রন্থিবিন্দু। কোন একটি ভাঁজের একাধিক গ্রন্থিবিন্দুকে যোগ করলে যে রেখা পাওয়া যায়, কি রেখা? গ্রন্থি রেখা, এটা যায় হিঞ্জ লাইন। হ্যাঁ হ্যাঁ, হিঞ্জ লাইন বা গ্রন্থি রেখা, সঠিক উত্তর। শিলার স্তরান্তল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ তৈরি করে তাকে কি বলে? ওটা নতি বলা হয় বা ডিপ। নতি বা ডিপ বলা হয়। পরের একদম সঠিক উত্তর, নতি বা ডিপ। আচ্ছা, এবার পরের কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখো, যে রেখা বরাবর স্তরান্তল অনুভূমিক তল একে অপরকে ছেদ করে সেটাকে কি বলে? নতি, অ্যান্টিফর্ম, আয়াম বা স্ট্রাইক। একদম সঠিক। তারপরে দেখো, ভূপৃষ্ঠের উপরিস্থিত শিলাস্তরের উন্মুক্ত অংশকে কি বলে? যে অংশটা ভূপৃষ্ঠ উন্মুক্ত থাকে, আউটক্রপ। উদ্বেদ বা আউটক্রপ।
শিলাস্তরে ভাঁজের ঊর্ধ্বমুখী বাক্যে কি বলে? অ্যান্টিফর্ম, সিনফর্ম, কোনটা হবে? অ্যান্টিফর্ম। অ্যান্টিফর্ম বা ঊর্ধ্ববঙ্গ। আর নিম্নভোগী বাক্যে কি হবে? অধোভঙ্গ বা সিনফর্ম। তারপর দেখো রয়েছে, হ্যাঁ, কোন ভাঁজের উচ্চতম বিন্দুগুলোকে বরাবর কোন রেখা টানা হলে ভাঁজের কোন গাঠনিক উপাদান পাওয়া যায়? গ্রন্থি রেখা। গ্রন্থি রেখা। একদম সঠিক উত্তর। উচ্চতম বিন্দুকে যোগ করা হলে গ্রন্থি রেখা পাওয়া যাবে। তারপরে দেখো কোন ভাঁজের নতির সমকোণে কি অবস্থান করে? নতির সমকোণে এটা হবে আয়াম বা স্ট্রাইক। না, এটা হবে আয়াম বা স্ট্রাইক। তারপর নতি প্রকাশ করা হয় ডিগ্রিতে, ফুটে, মিটারে, ডিগ্রি সেলসিয়াসে। কি হবে? আচ্ছা, দোকলম ভাঁজ বা ডেকলম ভাঁজ দেখা যায়। ডেকলম ভাঁজ দেখা যায় আগ্নেয় পর্বতে, গভীর শিলাস্তরে, গোস্ত উপত্যকায়, ভূপৃষ্ঠের কাছে দুর্বল শিলায়, তবে নিচে একদম ডি এরটা হবে। মানে নিচেরটা একদম ঠিকঠাক থাকবে, কিন্তু নিচের উপরের স্তরটা দুর্বল শিলায় গঠিত বলে সেটাই শুধু ভাঁজপ্রাপ্ত হবে, নিচের শিলা যা আছে তাই হবে। তো এটাই হবে মুক্ত ভাঁজের ক্ষেত্রে। ওপেন ফোল্ডের ক্ষেত্রে যে কৌণিক মান সেটা কিরকম হতে পারে? 70 থেকে 120। 70 থেকে 120। একদম সঠিক উত্তর। আচ্ছা, এবারে আমি দেখো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পশ্চাৎকর্ষণ ভাঁজ বা ড্রাগ ফোল্ডের ক্ষেত্রে কি হয়? ড্রাগ ফোল্ডের ক্ষেত্রে কোনটা হবে সঠিক উত্তর? দেখো অপশন এটার উত্তর হবে এটা। কঠিন শিলাস্তর দুর্বল শিলাস্তরের উপর দিয়ে পিছলে এগিয়ে গেলে দুর্বল শিলার উপর কঠিন শিলার চাপের প্রভাবে ভাঁজ সৃষ্টি হতে পারে। তারপরে যেটা রয়েছে দেখো, আবৃত ভাঁজের বাহু দুটি। আবৃত ভাঁজের বাহু দুটি কি হবে উত্তর? অপশন নাম্বার সি। হ্যাঁ, একদম সঠিক উত্তর দিয়েছে। অপশন নাম্বার সি, একই দিকে ভিন্ন কোণে অবস্থান করে। তারপরে সমপ্রবণ বা আইসোক্লিনাল ভাঁজের বাহুদ্বয়ের নতি সর্বদা কি হয়? একই দিকে সমান, একই দিকে অসমান, কোনটা হবে? এটা হবে একই দিকে সমান থাকবে। হ্যাঁ। তারপরে দেখো কোন শিলাস্তরে ভাঁজের উপরের দিকটি উত্তল অবস্থায় থাকলে ঊর্ধ্বভঙ্গ। অ্যান্টিক্লাইন। হ্যাঁ, ডিক্লাইন। কোন শিলাস্তরের নিচের অংশটা অবতল অবস্থায় থাকলে সিনক্লাইন। আচ্ছা, এগুলো নরমাল কোশ্চেন। যে কোনো ভাঁজের অবিচ্ছিন্ন বা অবিচ্যুত অংশকে কি বলে? বলো, অবিচ্ছিন্ন বা অবিচ্যুত অংশকে কি বলে? অনেক দূরে থাকলে সেটা এলোকতন তো স্যার, আর কাছে থাকলে তো আর এটা যেহেতু অবিচ্ছিন্ন বলেছে, অবিচ্যুত বলেছে, মানে কাছাকাছি থাকবে এটা, তার মানে এটা হবে অটোকথন। অটোকথন। আচ্ছা, এবার দেখো বিচ্ছিন্ন অংশ দূরে গেলে কি কি বলে? এটা স্যার এলোকতন হবে। একদম একদম সঠিক উত্তর, অ্যালোকথন। আচ্ছা, তারপরে পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 25 নম্বর কোশ্চেন। এটা বলছে কি অধবঙ্গে গঠিত উচ্চভূমির উদাহরণ? ওয়েলসের স্লোডন, স্কটল্যান্ডের টেভালিস ও কিলমরি উপদ্বীপ, সাসেক্সের ফার্নহাস্ট, বিভিন্ন নামগুলো রয়েছে, ডেকান ট্রাপ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এর সঠিক উত্তরটা আমি বলে দিই। সঠিক উত্তরটা হবে অপশন এ, ওয়েলসের স্নোডন এবং স্কটল্যান্ডের টেভালিস ও কিলমরি উপদ্বীপ, এটাই হবে সঠিক উত্তর। এটা মনে রাখবে। আর তারপরে যেটা রয়েছে দেখো, যে ভাঁজের গ্রন্থি রেখা আনত অর্থাৎ অনুভূমিক নয় তাকে কি বলে? গ্রন্থি রেখা আনত নয়, আনত না থাকলে সেটাকে কি বলা হবে? সেটাকে তাহলে অবনত বলা হবে। না, অবনত বলা হবে। আচ্ছা আচ্ছা, এটা অপশন ডি। আনত নয় বললেই বা অনুভূমিক নয় বললে সেটা অবনত হবে। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে দেখো, সেভরন ভাঁজ। সেভরন ভাঁজের মানে খুবই তীক্ষ্ণ হবে, তীক্ষ্ণ ভাঁজ, তাহলে কি আকৃতির হতে পারে? একদম সঠিক উত্তর ভি। অপ্রতিসম ভাঁজের অক্ষতলটি অনুভূমিক তলের সঙ্গে কেমন থাকবে? অপ্রতিসম ভাঁজের অক্ষতলটা, হ্যাঁ অবশ্যই তির্যক হবে, আর প্রতিসম ক্ষেত্রে উলম্ব ভাবে থাকে। তারপরে দেখো, উদ্গট্ট ভাঁজ সৃষ্টির ফলে শিলাস্তর একই স্থানে থাকে, ফেটে যায়, স্থানচ্যুত হয়, বিভিন্ন, কোনটা হবে? স্থানচ্যুত হয়ে যেতে হবে। হ্যাঁ, ফেটে যায়, স্থানচ্যুত হয়, অপশন বি। যেটা আছে দার্জিলিং বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো, অপ্রতিসম ভাঁজে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? গ্রস্ত উপত্যকা, মেসা, ভৃগু বা বিউট, কোনটা সৃষ্টি হতে পারে?
এটা ভৃগু, হ্যাঁ ভৃগু মানে হচ্ছে খাড়াই একটা ঢাল বলা যেতে পারে, ভৃগুটা সৃষ্টি হবে অপ্রতিসম ভাজে। তারপরে যেটা রয়েছে দেখো, যে ভাজে ঊর্ধ্ববঙ্গের দুটি বাহুর নিচের অংশ পার্শ্বচাপের ফলে কাছাকাছি চলে আসে, ফলে ঊর্ধ্ববঙ্গের উপরের অংশ তুলনামূলকভাবে স্ফীত হয়। আলোচনায় বলেছিলাম কোনটা হবে দেখো, উদ্ঘট। উদ্ঘট্ট তো হবে না, মানে এখানে তো বিচ্ছিন্ন হয়ে যায় এরকম কিছু বলেনি আর কি, ন্যাপও হবে না, সাহিত্য হবে না। আর এটা হবে পাখা ভাঁজ। পাখা ভাঁজের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে এই টাইপের হয়, উপরের দিকে স্ফীত থাকে এবং দুটো নিচের দিকে কাছাকাছি চলে আসে নিচের অংশটা। তারপরে যেটা রয়েছে দেখো, ভাঁজের দুটি বাহুকে প্রসারিত করলে ওই দুই বাহু যে অন্তস্থ কোণ তৈরি করে সে কোণটাকে কি বলা হবে? ইন্টারলাইন। ইন্টারলাইন অ্যাঙ্গেল বলা হয়। আচ্ছা, তারপরে কত নাম্বার ছিল? 32। তারপরে 33 নম্বরে চলে যাচ্ছি দেখো, অধবঙ্গের উপর স্বাভাবিকভাবে যে ভূমিরূপ গঠিত হয় কি হবে? অধবঙ্গের যে উপত্যকা। স্বাভাবিকভাবে গঠিত অধবঙ্গ উপত্যকা, একদম সঠিক উত্তর। আর ঊর্ধ্ববঙ্গের উপর স্বাভাবিকভাবে কোন ভূমিরূপ গঠিত হবে? শৈলশিরা। ঊর্ধ্ববঙ্গের ক্ষেত্রে শৈলশিরা। অক্ষ বরাবর যে তল শিলাস্তরের ভাঁজটিকে সমান দুটি ভাগে ভাগ করে, অক্ষ বরাবর যে তল, অক্ষতল। বরাবর কোন তল থাকে? অক্ষতলই হবে, একদম সঠিক উত্তর। অক্ষতল। ঊর্ধ্ববঙ্গে নবীন শিলাস্তর ভাঁজের ড্যাশ দিকে এবং পুরনো শিলাস্তর ভাঁজের ড্যাশ দিকে অবস্থান করে। ঊর্ধ্ববঙ্গের ক্ষেত্রে, ঊর্ধ্ববঙ্গ ক্ষেত্রে মাঝখানে কিন্তু প্রাচীন শিলা থাকবে, আর এই দুই পাশের ক্ষেত্রে কি হবে? নবীন শিলা। এটা বুঝতে হবে। তাহলে এখানে কিনারায়, কিনারার দিকে থাকবে নবীন শিলা, এই যে দুই কিনারায় ঊর্ধ্ববঙ্গের ক্ষেত্রে, আর অধবঙ্গের ক্ষেত্রে ঠিক উল্টো হবে আর কি। তাহলে কিনারায় কোনটা আছে? কিনারায় ভিতরে, আমার অপশন বি হবে। বুঝতে পারছো এটা? ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেনে চলে যাচ্ছি। বৃহৎ আকৃতির ঊর্ধ্ববঙ্গের মধ্যে অসংখ্য ছোট ছোট ভাঁজ। ঊর্ধ্ববঙ্গ ধারা। অধবঙ্গের ক্ষেত্রে অধবঙ্গ ধারা। তারপরে বলছে বিশাল আকৃতির সাহিত্য ভাঁজকে কি বলবে? ন্যাপ। একদম সঠিক উত্তর। না, ন্যাপ ভাঁজ হবে। বিশাল আকৃতির সাহিত্য ভাঁজকে ন্যাপ বলা হবে। আচ্ছা, তারপরে ন্যাপ বরাবর বিচ্ছিন্ন হয়ে গেলে সেটা উদ্ঘট্ট হবে, তার আগে ন্যাপই থাকবে। তারপরে যেটা রয়েছে, যে ভাঁজের অক্ষতলের উপরে গ্রন্থি রেখা অক্ষতলের আয়ামের মধ্যে 80 থেকে 100 ডিগ্রি কোণ তৈরি হয়। গ্রন্থি রেখা অক্ষতলের আয়ামের মধ্যে 80 থেকে 100 ডিগ্রি কোণ তৈরি হয়, সেই ভাঁজটাকে কি বলা হবে? রিক্লাইন্ড হবে, মানে এটা পুনরায় আবার এখানে কোণ সৃষ্টি করছে, অক্ষতলের উপরে আবার গ্রন্থি রেখা অক্ষতলের আয়ামের মধ্যে আবার কোণ সৃষ্টি করছে, তো তার জন্য এটা পুনর্নতি ভাঁজ বা রিক্লাইন্ড ফোল্ড বলা যেতে পারে। তারপরে বলেছে যে দেখো, ভাঁজের দুই পাশের বাহু অসমান কোণে নত থাকলে, এটা তো সহজ কোশ্চেন, কি হবে? অপ্রতিসম ভাঁজ। তাহলে 41-এর পরে 42 নম্বরে চলে যাচ্ছি দেখো, অবনত ভাঁজের গ্রন্থি কিভাবে অবস্থান করে? তির্যক। অবনত ভাঁজের ক্ষেত্রে গ্রন্থি, অবনত ভাঁজ, গ্রন্থিটা কিন্তু সমান্তরাল ভাবে অবস্থান করে। সমান্তরাল। এটা অপশন বি হবে। তারপরে দেখো, ভাঁজের প্রস্থচ্ছেদের সর্বোচ্চ বিন্দুকে কি বলে? শীর্ষবিন্দু। একদম সঠিক উত্তর, শীর্ষবিন্দু। যে ভাঁজের বাহু দুটি সমান কোণে একই দিকে হেলে অবস্থান করে। একনতই। সমনত। একনত। এই সরি, এটা একনত না, এটা সমনত ভাঁজ হবে। হ্যাঁ, যে সমনত বললে ওটাই ঠিক বলেছো। সমনত বললাম স্যার। সমনত ভাঁজ। আচ্ছা, সমনত ভাঁজই হবে। একনত ভাঁজ মানে একটা দিকেই মানে নত থাকবে আর কি। আর তোমার ওই সমনত ভাঁজের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, একনতর ক্ষেত্রে কি হয়, মানে একটা বাঁক সৃষ্টি হবে, জাস্ট একটা বাঁক সৃষ্টি হবে, সেটা হচ্ছে একনত। আর ওই সমনতর ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, কারো জানা আছে? সমনতের ক্ষেত্রে বাহু দুটো সমনত বলতে ওই তোমার ওই একই দিকে নত থাকবে আর কি, ওই মানে কি বলবো, মানে প্রতিসম ভাঁজটাকেই তো সমনত ভাঁজ বলা যেতে পারে, দুটো সমান কোণে একই দিকে হেলে থাকবে আর কি। স্যার কোশ্চেনগুলো বোঝানোর সময় একটু পিকচার দেখিয়ে দিলে ভালো হতো।
হ্যাঁ হ্যাঁ কোশ্চেনের সাথে পিকচারটা আছে, দেখেন। ওই পিকচারটার সাথে দেখে দিলে একটু ভালো। আচ্ছা, একনতটাকে তো মনোক্লাইনাল ফোল্ড বলা হচ্ছে, আর ওই সমনত ভাঁজটাকে কি বলা হচ্ছে কারো জানা আছে? ও, সমোন্নতটাকে বলা হচ্ছে আইসোক্লিনাল ফোল্ড। আচ্ছা, বুঝতে পেরেছি। আইসোক্লিনাল ফোল্ড বা এটাকে সমোন্নত ভাঁজ বলা হচ্ছে। এক্ষেত্রে কি হয়, বা ওই যে সমপ্রবণ বা তির্যক সমকাত ভাঁজ বলা হয়। হ্যাঁ হ্যাঁ, দুই ধরনের ভাঁজ সমকাত দেখিয়েছিলাম আমি ভাঁজও বলা পড়ানোর হয়। সময়। সমপ্রবণ ভাঁজ আর সমোন্নত ভাঁজ একই। ওই যে উলম্ব সমপ্রবণ ভাঁজ, তির্যক সমপ্রবণ ভাঁজ দেখিয়েছিলাম। দেখি পিডিএফটা আনা যায় কিনা। হ্যাঁ আচ্ছা, এই যে যেটা দেখতে পাচ্ছ একনত ভাঁজের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট বাঁকের সৃষ্টি হয়, স্থানীয়ভাবে একটা বাঁকের সৃষ্টি হয়, এটা হচ্ছে একনত ভাঁজ। আর একটা যেটা বললে তোমার সমোন্নত ভাঁজ, যেটা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমোন্নত ভাঁজ। এটা দুই রকমের থাকে, একটা হচ্ছে তোমার উলম্ব সমপ্রবণ ভাঁজ, উলম্ব সমোন্নত। একটা হচ্ছে তোমার মানে একই দিকে নত থাকে আর কি, দুটো বাহু একই দিকে নত থাকে। এই হচ্ছে ডিফারেন্স। ওক্ষেত্রে মানে এক্ষেত্রে ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ আলাদা আলাদা তৈরি হবে, কিন্তু ওই একনত ভাঁজের ক্ষেত্রে জাস্ট একটা বাঁক তৈরি হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে পরের কোশ্চেন আমি চলে যাচ্ছি। দেখো, সমোন্নত ভাঁজের অন্তর্বাহু কোণের পরিমাণ, অন্তর্বাহু কোণের পরিমাণটা কেমন হতে পারে? অন্তর্বাহু কোণের পরিমাণ দুটো বাহু ধরো কাছাকাছি থাকবে, আর 30 থেকে 70, যেহেতু সেখানে 45 দেওয়া ছিল স্যার। হ্যাঁ, 30 45 দেওয়া ছিল, তাহলে 30 থেকে 70। না, এটা 0 থেকে 30 হওয়ার কথা, মানে একদম 0 তো হয় না। আমি যে বইটাতে দেখছি ওটা 0 ডিগ্রি আছে, বুঝলে? অন্তর্বাহু কোণের পরিমাণটা 0 ডিগ্রি, মানে খুবই ওখানে তীক্ষ্ণ হয়ে গেলে 0 ডিগ্রি হতে পারে, কিন্তু মেইনলি 0 থেকে 30 ডিগ্রি হওয়াটাই স্বাভাবিক আর কি। যাই হোক, তারপরে মৃদু ভাঁজের অন্তর্বাহু কোণের পরিমাণটা কত হবে জেন্টেল ভাঁজের ক্ষেত্রে, যে কোণী 120 থেকে ভাঁজগুলো 180। দেখিয়েছিলাম? 120 থেকে 180। একদম সঠিক উত্তর, 120 থেকে 180। যে ভাঁজে অক্ষতলের নতি ভূমির প্রায় সমান্তরালে থাকে, সেটাকে কি বলা হবে? অক্ষতলের নতি ভূমির সমান্তরালে। সাহিত্য ভাঁজ। একদম সঠিক উত্তর, সাহিত্যবাদ। শিলাস্তরের নতি কোন যন্ত্রের সাহায্যে, এটা বলো? ক্লাইনোমিটার। ক্লাইনোমিটার। একদম সঠিক উত্তর, সঠিক উত্তর। কোন সাহিত্যবাজে একমুখী চাপের প্রভাবে বাজির উপরের অংশটা সামনের দিকে উৎক্ষিপ্ত হলে, এটা পড়ানোর সময় বুঝিয়েছিলাম, বলো কোনটা হবে? ওভারথাস্ট। ওভার থ্রাস্ট। তারপরটা কি হবে? কোন সাহিত্যবাজ একমুখী চাপের প্রভাবে বাজের নিচের অংশটি পিছনের দিকে, আন্ডার থ্রাস্ট। আন্ডারথ্রাস্ট। কোন ধরনের পর্বতে জোড়া গঠন দেখা যায়? স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। এটা হচ্ছে শিলাস্তর প্রাপ্ত হওয়ার পরপরই এটা দেখা যাবে, মানে ভাঁজপ্রাপ্ত হওয়ার পরপরই দেখা যাবে, সুতরাং নবীন ভঙ্গিল পর্বত অবশ্যই অপশন হবে। আচ্ছা, এটা 51 হলো। তারপরে আমি 52 নাম্বারে চলে যাচ্ছি। দেখো, কুঞ্চিত অধবঙ্গ ধারা কোনটা হবে? কুঞ্চিত আরাবল্লী, যেটা বললেন। আরাবল্লী পর্বত। তারপরে যেটা রয়েছে দেখো, ভাঁজের দুটি বাহু উলম্ব ও ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ তল অনুভূমিক, তাকে কি বলা হবে? এটা বক্স ভাঁজ। বক্স ভাঁজ। অবশ্যই বাক্স ভাঁজ হবে। তারপরে যেটা রয়েছে, ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গের মধ্য দিয়ে যে রেখা টানা হয়, সেই রেখাকে কি বলে? প্লেন। মানে এটা তোমার ভাঁজের অক্ষরেখা, আর কি, অক্ষরেখা। ওই অক্ষ বরাবর যে রেখা তলটা থাকে তাকে বলে অক্ষতল। কোন ভাঁজের অন্তর্বাহু কোণের পরিমাণ সব থেকে বেশি, এটা কোনটা হবে বলো? মৃদু, উন্মুক্ত, বদ্ধ, আইসোক্লিনাল? জেন্টেল। একদম একদম সঠিক উত্তর, জেন্টাল। তারপরে ভঙ্গিল পর্বতের কোথায় পরবর্তী নদী সৃষ্টি হয়? দ্বিতীয় পর্যায়ে আমরা দেখছি, হ্যাঁ, উত্তরবঙ্গের শীর্ষে। ঊর্ধ্ববঙ্গের শীর্ষে। একদম সঠিক উত্তর, ঊর্ধ্ববঙ্গের শীর্ষে। একদম একদম। তারপরে দেখো, ভঙ্গিল পর্বতের কথায় লম্ব অনুগামী নদীর সৃষ্টি হয়? শীর্ষ বরাবর হয়। ঊর্ধ্ববঙ্গের বহির্মুখী ঢাল বরাবর। আমি একটু ওই ছবিটা আরেকবার চলে যাচ্ছি। দেখো,
এই যে লম্ব অনুগামী নদী যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঊর্ধ্ববঙ্গের ওই ঊর্ধ্ববঙ্গ থেকে ধীরে ধীরে শীর্ষ বরাবর নেমে আসে আর কি, এরকমটা হয় আর কি। তো এখানে আমরা দেখলাম যেটা ঊর্ধ্ববঙ্গের বহির্মুখী ঢাল বরাবর, মানে বাইরের দিকে ঢালটা চলে আসছে আর কি, তার জন্য এটা এরকম নামকরণ করা হয়েছে। তারপরে অ্যান্টিফর্ম ভাস কি ধরনের? উত্তল। অবতল। উত্তল, এটা হ্যাঁ উত্তল। উত্তল। এটা উত্তল হবে, সিনফর্ম বললে অবতল। একই আচ্ছাদন তল বিশিষ্ট দুটো পাশাপাশি অবস্থিত গ্রন্থিবিন্দুর দূরত্ব। আচ্ছা, একই আচ্ছাদন তল বিশিষ্ট দুটো গ্রন্থিবিন্দুর দূরত্ব। ধরো এই যে আয়াম। ধরো এখানে একটা গ্রন্থিবিন্দু, এখানে একটা গ্রন্থিবিন্দু, এই দুটো গ্রন্থিবিন্দুকে একসাথে ধরো যোগ করা হলো একটা রেখা দিয়ে, ওটাকে মানে তরঙ্গ দৈর্ঘ্য যেরকম টাইপের হয় আর কি, সমুদ্রের তরঙ্গ দৈর্ঘ্য ওই টাইপেরই বলা হবে আর কি তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে ইউজ করা হয় না, জানি না কোশ্চেনটা এখানে কেন দিল আর কি। তো যাই হোক, এরকম কোশ্চেন আমি দেখিনি, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য করা রয়েছে বইতে। তারপরে দেখো 59 হলো, এবারে আমি 60 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো আর খুব বেশি নেই। 60 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে, কোন ভাঁজের দুটি আচ্ছাদন তলের মধ্যে উলম্ব ব্যবধানের অর্ধাংশকে কি বলে? কোন ভাঁজের দুটি আচ্ছাদন তলের মধ্যে উল্লম্ব ব্যবধানের অর্ধাংশকে কি বলে? আচ্ছা, এটা একটু জেনে নাও। উলম্ব ব্যবধানের যে অর্ধাংশ সেটাকে বলে বিস্তার বা অ্যাপ্লিচিউড। আচ্ছা, তারপরে যেটা রয়েছে, শিলাস্তরে ভাঁজের বাঁক নিম্নমুখী হলে সেই বাঁক কি বলা হয়? সিনফর্ম। ভঙ্গিল ভূগঠনের কোথায় সর্বপ্রথম অনুদৈর্ঘ্য অনুগামী নদীর সৃষ্টি হয়? ওটা কোনটা হবে? অধোবঙ্গের উপত্যকা। একদম সঠিক উত্তর। তারপরে রয়েছে ঊর্ধ্ববঙ্গের শীর্ষে পরবর্তী নদী যে ভূমিরূপ তৈরি করে। ঊর্ধ্ববঙ্গ উপত্যকা। হ্যাঁ ঊর্ধ্ববঙ্গ। না, এটা ঊর্ধ্ববঙ্গ না, আয়াম উপত্যকা তৈরি করে আর কি। আয়াম উপত্যকা তৈরি করে। এখানে তো ঊর্ধ্ববঙ্গ উপত্যকা নেই, ঊর্ধ্ববঙ্গ ধারা উপত্যকা বলেছে, তো এখানে আয়াম উপত্যকা, ওটা তো নির্দিষ্ট আয়াম বরাবরই হয় আর কি উপত্যকাটা, তো তার জন্য আয়াম উপত্যকা। আচ্ছা, একদিকে অত্যাধিক পার্শ্ব চাপের ফলে ভাঁজের অক্ষতল যখন প্রায় 0 থেকে 10 ডিগ্রি মধ্যে হয়ে যায়, ওটা তো পড়িয়েছিলাম বোঝানোর সময়, বলো কোনটা হবে? হ্যাঁ, রিকাম্বেন্ট ভাঁজ। তারপর হচ্ছে ভঙ্গিল, হ্যাঁ না, সাহিত্য ভাঁজ হবে। ভঙ্গিল ভূগঠনে কখন বৈপরীত্য ভূমিরূপ গড়ে ওঠে? প্রথম, দ্বিতীয় ক্ষয়চক্রের শেষে। দ্বিতীয় ক্ষয়চক্রের শেষে না, প্রথম ক্ষয়চক্রের শেষে হবে এটা। প্রথম ক্ষয়চক্রের শেষে, বুঝলে? প্রথম ক্ষয়চক্র যে শেষ হলো, দ্বিতীয় পর্যায়ে, মানে এখানে যদি অপশন থাকতো দ্বিতীয় ক্ষয়চক্রের শুরুতে, তাহলে আবার ঠিক ছিল আর কি। তো এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষয়চক্রের শুরুতে যেহেতু অপশনে নেই, তো প্রথম ক্ষয়চক্রের শেষেই হবে। বলো। স্যার বলছিলাম যে এই যে কোশ্চেন গুলো আলোচনা হচ্ছে, যদি সবার মতামত থাকে, তো নেক্সট মানে যে টপিকটা আজকে পড়াবেন না, সেটা যদি এই কোশ্চেন গুলো নেক্সট দিন আলোচনা করেন, তাহলে আমরা পড়াও হবে আর মানে জিনিসটা পড়া থাকবে আর কি, তাহলে কোশ্চেন অ্যান্সার গুলো কি বলতো, মানে একদিনে যদি মানে 2 ঘন্টা ক্লাস নিয়ে একটু সবাই অধৈর্য হয়ে যাবে। এবার পরের দিনের আলোচনাটা, হ্যাঁ বুঝতে পারছি, আপনি যদি প্রথমে একটু কোশ্চেন গুলো আলোচনা করে নেন, তারপর যদি ক্লাসটা স্টার্ট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সবাই যদি মতামত দাও তাহলে সেইভাবে করাই যাবে, অসুবিধা নেই। তো তারপরে দেখো প্রাথমিক ভূমিরূপ, হ্যাঁ তোমাদের একটু পড়া হয়ে গেলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, বুঝতে হতো কোশ্চেন গুলো, অপশন গুলো, সেটা সুবিধাই হবে। তারপরে দেখো প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে কি বলে? প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া মানে প্রথম পর্যায়ের যে ভূমিরূপ গুলো তৈরি হয় আর কি, মূলত অন্তর্জাত প্রক্রিয়া। একদম সঠিক উত্তর, অন্তর্জাত প্রক্রিয়া। তারপরে যেটা রয়েছে, মহীভাবক প্রক্রিয়া পৃথিবীর উপর ক্রিয়াশীল হয়। আচ্ছা, এগুলো আগের দিনের ওই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, হ্যাঁ কোনটা হবে বলো? উল্লম্ব ভাবে। উলম্ব ভাবে। এগুলো তো আগের দিনের ওই পরীক্ষাটার মধ্যেই ছিল আর কি। তো দেখো তারপরে
অন্তর্জাত বহির্জাত এগুলো তো আগের দিনেরই ছিল, এগুলো পারবে তোমরা, এগুলো আলোচনা করছি না। কোন ভাঁজে দুটি বাহুর দৈর্ঘ্য ও নতি সমান? উত্তরটা কি হবে? প্রতিসম ভাঁজে। আচ্ছা, গিরিজনী মহিবাবু, এগুলো সহজ কোশ্চেন, এগুলো পারবে তোমরা। তারপরে দেখি ভাঁজের কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, গিরিজনী আলোড়নের ফলে শিলাস্তরে কি সৃষ্টি হয়? ভাঁজ সৃষ্টি হবে। আর মূলত মহিবাবকের ফলে মূলত চ্যুতিটা সৃষ্টি হয় আর কি। প্রস্থচ্ছেদ অনুসারে কোন ভাঁজের সর্বনিম্ন বিন্দুটাকে কি বলে? পাদবিন্দু। সর্বনিম্ন বিন্দু, এটা পাদবিন্দু হবে। আচ্ছা, ভাঁজের বক্রতার সূত্র। 2πr তো বৃত্তের পরিধির সূত্র, বৃত্তের ব্যাসার্ধের সূত্র, এই বৃত্তের ক্ষেত্রফল পাইআর স্কয়ার। তো এগুলো তো ভাঁজের বক্রতা যেহেতু বলেছে 1/r, হ্যাঁ, মানে এটা ঢাল নির্ণয় সূত্র আর কি। এটা স্লোপ, মোটামুটি বক্রতাটাকে দেখা হয়। এগুলো ওই তোমার ওই ম্যাপের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এটা আছে আর কি, এটা পরে বলবো বিষয়টা নিয়ে। তারপরে দেখো রয়েছে সিঁড়ির ধাপের মতো আকৃতি কোন ভাঁজে লক্ষ্য করা যাবে? সিঁড়ির ধাপের মতো আকৃতি, একনত সমনত, মানে একই দিকে ধরো বাঁকটা থাকবে আর কি, সিঁড়ির মতো ধাপ, অবশ্যই একনত হবে, তাই না? মনোক্লাইনাল। হ্যাঁ, মনোক্লাইনাল। অন্তর্মুখী নতি সৃষ্টিকারী ভাঁজের নাম কি? একনত, সমনত, অধভাঁজ। অন্তর্মুখী নতি, আইসোক্রোনাল। না, এটা হবে অধভাঁজ। কিরকম হয় দেখো, মানে এরকম যদি একটা মানে অবতল আকৃতির কোন একটা অংশ থাকে, উপত্যকা অংশ, চারিদিক থেকে দেখবা যে ওই নতিটা তৈরি হবে আর কি, নতিগুলো চারিদিক থেকে এসে মাঝখানে এসে পড়ছে আর কি, এরকমটা হবে আর কি। এরকম ধরো একটা মানে পুরো একটা গামলার মতো যদি উপত্যকা হয় আর কি, চারিদিক থেকে এসে পড়বে, তো সেক্ষেত্রে অধভাঁজটাই হবে। আচ্ছা, তারপরে দেখো যেটা রয়েছে, আচ্ছা আর নেই, তো যাই হোক, এটা তাহলে ভালো করে বিষয়টা পড়ে নেবে। পরের দিন তাহলে এই ভাঁজ নিয়ে তোমাদের পরীক্ষা নেবো আর কি। তো ও যেটা বললো যে আজকে যেটা পড়াবো আর কি, সেটা কোশ্চেন আলোচনা পরের দিন করলে ভালো হয়। আচ্ছা, এই বিষয়ে তোমার একটু মতামত জানিও আর কি, প্রত্যেকের কি মতামত, তাহলে সেইভাবে করাই যাবে, সমস্যা নেই। বা যে পরীক্ষাটা নিয়েছি পরীক্ষার কোশ্চেন নিয়ে একটু নেক্সট ডে আরো আলোচনা। নতুন কোশ্চেন আলোচনা করলেও তো হয়, মানে ওই টোটাল ইয়েটা আর কি কোশ্চেনের উপরই চলে যাবে, এতে ঠিক আছে, আলোচনা করা হলো, তারপর আবার কোশ্চেন আলোচনা করা হলো। কোশ্চেন আলোচনাটা একদিনই করতে হবে, হয়তো আজকে পড়ালে বিষয়টা লাইভ ক্লাসে যেটা পড়ালাম সেটা পরবর্তী দিন কোশ্চেন আলোচনা করলাম, মানে আজকেও আলোচনা করলাম, পরের দিন আবার নতুন কোশ্চেন, এটা তো হয় না, এটা অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। হ্যাঁ, তো আজকে যেটা পড়ালাম সেটা পরের দিন আলোচনা করা যেতেই পারে, বলো। তাও করা যেতে পারে। হ্যাঁ, মানে আজকে যেটা আপনি পড়ালেন সেটা থেকে এই যে আজকে কোশ্চেন গুলো আলোচনা করছেন, তার ফলে কি হয়, যেগুলো আটকাচ্ছে সঙ্গে সঙ্গে সেই ছবিটা দেখে সমাধানটা হয়ে যাচ্ছে, আর তার পরের দিনের জন্য তো অনলাইনে একটা টেস্ট থাকছেই। আমার সেটা মনে হচ্ছে, মানে আজকে যেহেতু আলোচনা করলাম, যেহেতু ছবি টবি সবই মানে আছে আর কি, সামনে আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বর্ণের সাথে সাথে বোঝা যাচ্ছে, বা আমারও কিছু কনফিউশন দু এক জায়গায় তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমি ওই ছবি দেখে ক্লিয়ার করতে পারছি বিষয়গুলো, এটা হচ্ছে আর কি। কিন্তু ওই একদিনের পরটা অন্য দিন হলে পরে অসুবিধা হয়। তবে একটা ব্যাপার বলবো, তোমরা যদি লাইভ ক্লাসে থাকছে, হ্যাঁ, ওটা তো প্রশ্ন থাকছেই তোমাদের, মানে কতটুকু তোমরা প্রস্তুতি নিয়েছো তার জন্য তো একটা পরীক্ষা নিচ্ছি, অসুবিধা নেই। আমার মনে হয় দিনের দিনই করাটাই ভালো, কারণ তোমরা লাইভ ক্লাসে তোমরা যেটুকু হ্যাঁ স্যার, এই প্রত্যেক দিনই হওয়াটাই ভালো, পরের দিনে আরেকবার পিডিএফটা দেখে নিলেই হবে। হ্যাঁ, পরের দিন তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করে নেবে, এই সমস্ত আরেকবার দেখে নিলে ভালো হবে, দুবার হয়ে যাবে, তাহলে ভালোই হবে। কোশ্চেন গুলো দেখে আরেকবার দেখে নেবে যেগুলো কনফিউশন আছে, বা এটা না দিয়ে কোনো এসএসসির বই থেকে প্র্যাকটিস সেট থেকে তুমি প্র্যাকটিস করে নিতে পারবে, টপিক ওয়াইজ যেগুলো প্রশ্ন আছে যে কোনো বই থেকে। আমিও তো একটা বই থেকে নিয়েছি আর কি, এই বই থেকে বা অন্য কোনো বই থেকে, যে কোনো একটা বই থেকে তোমরা নিতেই পারো। তো দিনের দিন আলোচনা করি, আর পরের দিন তো ওটা টেস্ট করার জন্য একটা পরীক্ষা নিচ্ছি 25 নম্বরের, অসুবিধা নেই। তো আজকে কোনো ডাউট থাকলে গ্রুপে হতে জিজ্ঞেস করবে। হ্যাঁ, ডাউট থাকলে গ্রুপে আলোচনা করবে, আমি বা অন্য কেউ অ্যান্সার দিয়ে দেবে, অসুবিধা নেই। এরকম ভাবেই চলুক, যেরকমটা চলছে এরকমটাই চলুক আর কি। তো স্যার, নোটিফিকেশনের কোনো খবর টবর আছে নাকি? নোটিফিকেশনের খবরই তো কিছু জানি না, তো মে মাসের দিকে দেওয়ার কথা আছে আর কি, দেখা যাক কি হয়।